স্ক্রিন দেখতে পাচ্ছিস? স্ক্রিন দেখতে পাচ্ছিস? ঠিক আছে, তো চলো আজকে কির্চফ কারেন্ট ল এর উপর আমরা অঙ্কগুলো দেখবো এবং ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা হলে দিতেই পারে, পরীক্ষাতে আসতেই পারে। ঠিক আছে, যদি নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন করে। তো কির্চফ কারেন্ট ল দেখার আগে আমরা কারেন্ট লটা কি সেটা দেখে নেবো। কারেন্ট লটা কি দেখে নেবো, তারপর ওর উপরে ভ্যারাইটিস প্রবলেম দেখবো, যেগুলো করলে তোদের বিটেক লেভেলেও যদি কারেন্ট লেভেল থেকে কির্চফ কারেন্ট ল দিয়ে অঙ্ক আসে অসুবিধা হবে না। ঠিক আছে, তো কির্চফ কারেন্ট ল আমরা পড়েছিলাম। দেখ কির্চফ কারেন্ট ল কি বলেছে, at any instance of time the algebraic sum of all currents at a node of any point is zero. The algebraic sum of any কির্চফ কারেন্ট ল কি বলেছে, the algebraic sum of all the currents at a node of any point is zero. মানে অ্যালজেব্রিক সাম মানে একটা নোড, নোড বলতে কোন পয়েন্টটা, নোড বলতে এমন একটা পয়েন্ট বা এমন একটা জাংশন পয়েন্ট যেখানে দুইয়ের বেশি ব্রাঞ্চেস মেশে। তো এখানে দেখ এই যে এ পয়েন্ট আছে এটা নোড, কারণ দেখ এখানে দেখ এখান থেকে একটা রেজিস্ট্যান্স এসে মিশছে, এই দিক থেকে একটা রেজিস্ট্যান্স, এখান থেকে একটা কারেন্ট বেরিয়েছে, এখান থেকে একটা বেরিয়েছে, এদিক থেকে একটা বেরিয়েছে। তাহলে এখানে দেখ দুইয়ের বেশি জাংশন পয়েন্ট, দুইয়ের বেশি ব্রাঞ্চেস বেরিয়েছে, পাঁচটা, 1 2 3 4 5 6টা বেরিয়েছে, টোটাল 6টা বেরিয়েছে এখান থেকে ব্রাঞ্চেস। তো নোড বলতে সেই পয়েন্টটা যেখানে দুইয়ের বেশি ব্রাঞ্চেস এসে মেশে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছিস সেটাকে বলা হয় নোড। তো ওই নোডে কি হয় না, সমস্ত কারেন্টের অ্যালজেব্রিক সাম 0 হয়। মানে তুই যদি সেটাকে আরো একভাবে রিপ্রেজেন্ট করতে চাস তাহলে এটা বলা যায় যে অ্যালজেব্রিক সাম অফ অল ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু অ্যালজেব্রিক সাম অফ অল আউটগোয়িং কারেন্ট। মানে যত কারেন্ট এলো সেইটার অ্যালজেব্রিক সাম ইজ ইকুয়াল টু যত কারেন্ট বেরিয়ে গেল সেইটার অ্যালজেব্রিক সামের ইকুয়াল। ঠিক আছে, তো এটা আমরা অলরেডি করেছিলাম। তো এখানে লেখা আছে দেখ, সাম অফ ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু সাম অফ আউটগোয়িং কারেন্ট, অবভিয়াসলি অ্যালজেব্রিক সাম। এবার তোর উপর ডিপেন্ড করবে তুই কোনো একটা নোড পয়েন্টের মধ্যে কারেন্ট এন্টার করলে সেটাকে পজিটিভ নিবি না কারেন্ট লিভ করলে সেটাকে পজিটিভ নিবি। সেই সাইন কনভেনশন আমরা অঙ্ক করতে গিয়ে দেখবো, এবং একটা অঙ্ককেই যে অনেক রকম ডিফারেন্ট মেথডে করা যায় সেটাও দেখবো। তো তাহলে যদি বলে কি হোয়াট ইজ কির্চফ কারেন্ট ল, তাহলে কির্চফ কারেন্ট ল বললে কি বলবে না, দু রকম ভাবে বলা যায়। যে একরকম বললে বলতে পারো যে ইন এ নোড পয়েন্ট the algebraic sum of all incoming current equal to the algebraic sum of all outgoing current, এটা একভাবে বলতে পারো। অথবা একটা ভাবে বলতে পারো at a node point the algebraic sum of all currents is 0। ঠিক আছে, তো দিস ইজ কির্চফ কারেন্ট ল। তো এটা আমি অলরেডি একবার পড়িয়েছি, তাও একবার রিপিট করে দিলাম। তো কির্চফ কারেন্ট লটা দীপ আর প্রীতমের কাছে ক্লিয়ার? একটু রেসপন্স করবি, ঠিক আছে? তোদের কাছে ক্লিয়ার? দীপ আর প্রীতম, হ্যালো দীপ, ক্লিয়ার? আচ্ছা, যেটা বললাম তুই কির্চফ কারেন্ট লটা জানিস না জানিস না বল? কি কির্চফ কারেন্ট লতে কি বলেছিল যে কোনো একটা নোড পয়েন্ট সাপেক্ষে ওই ওই ইয়েটাই সার্কিটটাই বা ওই নোড পয়েন্টে যে যা কারেন্ট আসছে মানে নোড পয়েন্টের সাপেক্ষে টোটাল কারেন্টের সামটা 0 হয়, অ্যালজেব্রিক সামটা 0 হয়। মানে ওই নোড পয়েন্টে টোটাল অ্যালজেব্রিক সাম অফ অল কারেন্ট ইকুয়াল টু 0। নোড পয়েন্টে অ্যালজেব্রিক সাম অফ অল কারেন্টস ইকুয়াল টু 0। এবার তুই ডিপেন্ড করবি, এবার তোর মানে এটা যদি তুই পুরোপুরি এক্সপ্লেনেশনে আসিস তাহলে এটাকে আরো এইভাবে বলা যায় যে the algebraic sum of incoming current equal to algebraic sum of outgoing current। মানে ইনকামিং কারেন্ট মানে যত কারেন্ট এন্টার করলো, আউটগোয়িং কারেন্ট বলতে যত কারেন্ট লিফট করলো। মানে নোড পয়েন্টের সাপেক্ষে কোন কারেন্টটা এন্টার করছে আর নোড পয়েন্টের সাপেক্ষে কোন কারেন্টটা লিফট করছে, তুই তার অ্যালজেব্রিক সাম ইকুয়াল হয়। মানে যতগুলো কারেন্ট এন্টার করছে আর যতগুলো কারেন্ট লিভ করছে তাদের অ্যালজেব্রিক সামটা ইকুয়াল হয়। এটাই হচ্ছে কির্চফ কারেন্ট ল। সেটাকে আরেকভাবে বলা যায় কি, নোড পয়েন্টের সাপেক্ষে টোটাল অ্যালজেব্রিক সামটা 0। যেমন আমরা পড়েছিলাম না যে সামেশন অফ মুভমেন্ট ইকুয়াল টু 0। এবার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ইজ ইকুয়াল, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট এখন পজিটিভ ধরলে কি লিখতাম, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট মাইনাস ক্লকওয়াইজ মুভমেন্ট ইকুয়াল টু 0। আমরা বলতাম যে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট সমান ক্লকওয়াইজ মুভমেন্ট, এটা বলতাম। তো এখানেও সেম, সামেশন অফ কারেন্ট ইকুয়াল টু 0। এবার ইনকামিং কারেন্ট যদি পজিটিভ ধরিস তাহলে ইনকামিং কারেন্ট
মাইনাস আউটগোয়িং কারেন্ট ইজ ইকুয়াল টু 0। এবার আউটগোয়িং কারেন্টটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাস তাহলে ইনকামিং কারেন্ট সমান কি বলতে পারিস, আউটগোয়িং কারেন্ট। তো সেটাই হলো কি কিরচফস কারেন্ট ল। বুঝতে পারলি না বুঝতে পারলি না? বুঝতে পারলি দীপ? আচ্ছা এবার অঙ্কতে আসি, অঙ্ক দেখলে আরো জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা বুঝতে পেরেছিস তো? না হলে আমি এই ছবিটা থেকে বুঝিয়ে দেবো, কারণ আমি অলরেডি করিয়েছিলাম একবার। ছবিটা কি করে এসছে বুঝিয়ে দেবো। বুঝতে পেরেছিস? তোর ভয়েস শোনা যাচ্ছে না, যাই হোক। টাইপ বুঝতে পেরেছিস আশা করছি, যদি না বুঝতে পেরেছিস তাহলে টাইপ করে দিবি মেসেজ বক্সে, ঠিক আছে? তোর তো নেটওয়ার্কের প্রবলেম চলছে আজকে অঙ্কর ক্লাস, এবার যদি না বুঝতে পারি সেটাই চাপে। নেটওয়ার্ক প্রবলেম করছে দীপ। ভয়েস আসছে না আমার কাছে, যাই হোক। তুই দেখতে থাক, ঠিক আছে? তুই দেখতে থাক, দেখতে দেখতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় দেন আমাকে মেসেজ করে দিবে। এখানে মেসেজ অপশনটা আছে না, ইনবক্সে, ওখানে মেসেজ করে দিবে, আমি দেখে নেবো। বুঝতে পারলি? তোর ভয়েস আমার কাছে আসছে না কিন্তু কিছুই। তুই যদি না বুঝতে পারছিস সেটা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তো আমি কন্টিনিউ করছি, তুই দেখি মেসেজ করেছিস না। ওকে, ক্লিয়ার, ফাইন। তো আমি প্রত্যেকটা অঙ্ক শেষ করব, তারপরে তোর কাছে আমি জিজ্ঞেস করব, তো যেখানে অসুবিধা মেসেজে টাইপ শেষ করে দিস। তোর ভয়েস যেহেতু আমার কাছে আসছে না, ঠিক আছে? ওকে, তো চলো স্টার্ট করা যাক আমাদের অঙ্ক। নিউমেরিক্যাল প্রবলেমস অন কিরচফস ল, কিরচফস কারেন্ট ল। তো এই কিরচফস কারেন্ট লর অঙ্কটা দেখ কি বলেছে। বলেছে যে রাইট দা, যেটা বলেছে, কালিটা একটু অন্য নি, তো অঙ্কটা কি বলেছে দেখা যাক। বলেছে দেখ, রাইট দা নোড ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ফর দ্য নেটওয়ার্ক শোন বিলো, অলসো ফাইন্ড দ্য নোড ভোল্টেজ V1 and V2। তো এখানে দেখতে পাচ্ছিস এইটা আমার সার্কিট ডায়াগ্রাম করা আছে। তো যখনই এরকম ডায়াগ্রাম করা দেওয়া থাকবে তখন প্রথমে ডায়াগ্রামটা ভালো করে দেখবি, ঠিক আছে? ডায়াগ্রামে দেখ কি আছে। ডায়াগ্রামে প্রথমে নোড পয়েন্ট গুলোকে ফাইন্ড করতে হয়। প্রথম কাজ হচ্ছে ডায়াগ্রামের নোড পয়েন্ট ফাইন্ড করা। তো নোড আমি কি বললাম না, নোড হচ্ছে এমন একটা জাংশন পয়েন্ট যেখানে দুটো বা দুটোর বেশি ব্রাঞ্চেস মিলছে। তো এখানে কটা নোড পয়েন্ট আছে প্রথমে তোকে লক্ষ্য করতে হবে। দেখ এখানে 4টে নোড পয়েন্ট আছে। কোথায় কোথায় দেখ, এখানে একটা, কি করে একটা দেখ, এই বাঁ দিক থেকে একটা এসছে, ডান দিক থেকে একটা এসছে, আর নিচে একটা গেছে, তাহলে 3টে ব্রাঞ্চ এখানে, তাই এটা একটা নোট পয়েন্ট। আবার দেখ এখানে একটা নোট পয়েন্ট, কি করে দেখ, বাঁ দিকে একটা আছে, ডান দিকে একটা আছে, নিচে একটা, তাহলে এটা একটা নোট পয়েন্ট, দুটো নোট পয়েন্ট হলো। আর কোথায় নোট পয়েন্ট? নিচে, এই নিচে এইটা একটা নোট পয়েন্ট, কারণ দেখ এই বাঁ দিকে আছে, ডান দিকে আছে, ওপরে আছে, তাহলে এই একটা নোট পয়েন্ট। আর আরো একটা দেখ নিচে আছে, এইখানে একটা, বাঁ দিকে, ডান দিকে, ওপরে, 4টে নোট পয়েন্ট। এবার আমাকে বার করতে বলেছে নোট ভোল্টেজ, মানে এই 4টে পয়েন্টের ভোল্টেজ। কিন্তু কিন্তু কি, জেনারেলি নিচের যে পার্টটা থাকে কোনো একটা সার্কিটের, যে নিচের পার্টটা থাকে না, সেই পার্টটা কি করা হয়, আর্থিং করা হয়। কি করা হয়? আর্থিং করা হয়। তো যদি পরীক্ষাতে এই আর্থিং করাটা বলে দেওয়া নাও থাকে অঙ্কতে, তবুও তোকে আর্থিং করা ধরে নিতে হবে, তবেই তুই অঙ্কটা সলভ করতে পারবি, ঠিক আছে? এই জায়গাটা তোকে অ্যাডিশনাল করে নিতে হবে। এই যে ছবিটা এখানে দেখানো মানে কি, আর্থিং করা হয়েছে। তো আর্থিং যখনই করা হয় তখন আমার কি হয়ে যায়, ওই জায়গাটার পোটেনশিয়াল ডিফারেন্সটা জিরো হয়ে যায়। পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজটা জিরো হয়ে যায়। তাই এই নোড পয়েন্টের যদি তুই ভোল্টেজ বলিস, মানে V3 আর V4 যদি কনসিডার করিস, সেটা হচ্ছে জিরো। তাহলে এই নোড পয়েন্টের ভোল্টেজ তাই লিখেছি দেখ, জিরো ভোল্টেজ। এই নোড পয়েন্টের দেখ লিখেছি জিরো ভোল্টেজ, দুটোই লিখে দিয়েছি জিরো। কারণ কি, নিচের পয়েন্টটা আর্থিং করা হয়েছে, নিচের যে পোর্শনটা সেটা আর্থিং করা যায়। ছবিতে কিন্তু তোদের আর্থিং পোর্শনটা দিয়ে দেবে না, ছবিতে কিন্তু শুধুমাত্র সার্কিটটাকে দেবে। মানে এখানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট দেখিয়ে দেবে, এখানে 8 অ্যাম্পিয়ার কারেন্ট দেখিয়ে দেবে, 2 ওহম
8 ওহম 4 ওহম এগুলো দেখিয়ে দেবে। এখানে কিন্তু আর্থিং করাটা কিন্তু থাকবে না, ঠিক আছে, আর্থিং করাটা কিন্তু থাকবে না। তো তোকে আর্থিং করে নিতে হবে এবং দেখিয়ে দিতে হবে যে নিচের পয়েন্টে যেহেতু আর্থিং করা, তাই এখানে নোট পয়েন্টের ভোল্টেজটা 0 হবে, তাই 0 ভোল্টেজ। এবার আমাকে তাহলে দুটো নোট পয়েন্ট আছে, আমাকে ফাইন্ড দা নোট ভোল্টেজ বার করতে বলেছে। একটা নোট পয়েন্ট আছে, এটা 1 নম্বর নোট পয়েন্ট, এটা হচ্ছে 2 নম্বর নোট পয়েন্ট। আমি ধরে নিলাম 1 নম্বর নোট পয়েন্টের ভোল্টেজ হচ্ছে V1, আমি ধরে নিয়েছি দেখ V1 লিখে দিয়েছি। 2 নম্বর নোট পয়েন্টের ভোল্টেজ দেখ আমি V2 লিখে দিয়েছি, ধরে দিয়ে এবং লিখে দিয়েছি, ঠিক আছে। এবার দেখ দুটো নোট পয়েন্টে এবার আমাকে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। কেসিএল বলতে কিরচফস কারেন্ট ল, কিরচফস কারেন্ট ল অ্যাপ্লাই করতে হবে। তো দেখ সেম, এবার আমি কি করব, অ্যাপ্লাই কেসিএল এট নোড 1। নোড 1 বলতে এই বাঁ দিকের প্রথম নোডটা। তো আমি অ্যাপ্লাই কেসিএল এট নোড 1 এই কথাটা লিখেছি। এবার তোকে কিছু একটা অ্যাজিউম করে নিতে হবে, কনসিডারেশন করতে হবে যে কোনো একটা নোড পয়েন্টে যদি কারেন্ট ঢোকে তাহলে তুই পজিটিভ নিবি, না যে কারেন্ট বেরোয় তাহলে নেগেটিভ নিবি, পজিটিভ নিবি। আমি ধরে নিয়েছি যে ইনিশিয়ালি যদি কারেন্ট ঢোকে কোনো একটা নোড পয়েন্টে তাহলে নেগেটিভ, আর যদি কারেন্ট বেরিয়ে যায় তাহলে পজিটিভ। এটা তোর ওপর ডিপেন্ড করছে তুই কি ধরবি। তুই যদি এন্টারটাকে পজিটিভ ধরিস, লিফটটাকে নেগেটিভ ধরিস, তাতেও সেম অ্যান্সার আসবে। এন্টারটাকে নেগেটিভ ধরিস, লিফটটাকে পজিটিভ ধরিস, তাতেও সেম অ্যান্সার আসবে, ঠিক আছে। তো আমি ধরেছি যদি কোনো একটা নোড পয়েন্টে কারেন্ট এন্টার করে তাহলে নেগেটিভ, আর যদি লিফট করে তাহলে পজিটিভ। তাহলে দেখ 1 নম্বর এটা জাংশন পয়েন্ট, মানে এটা হচ্ছে 1 নম্বর নোড। এখানে দেখ কারেন্ট কটা এসে ঢুকছে আর কারেন্ট কটা বেরোচ্ছে। প্রথমে দেখ এখানে একটা আমার একটা কারেন্ট সোর্স আছে 4 অ্যাম্পিয়ারের, দেখতে পাচ্ছিস এখানে কারেন্ট সোর্স আছে, মানে এখান থেকে কারেন্টটা বেরোবে। অবভিয়াসলি দেখ এখান থেকে কারেন্ট বেরোবে, এই দিক বরাবর গিয়ে এখানে এসে মিট করবে। তো এদিক বরাবর যাবে, নিয়ে এখানে এই নোড পয়েন্ট এসে মিট করবে। তো এদিক আমি ধরে নিলাম এখান থেকে 4 অ্যাম্পিয়ার থেকে যে কারেন্টটা বেরোচ্ছে সেটা I1। I1টা এসে আবার কোথায় মিট করবে, এই নোড পয়েন্টে, 1 নম্বর নোড পয়েন্টে, যেখানকার ভোল্টেজ আমি V1 ধরেছি। এবার এখান থেকে কি কারেন্টটা দুটো পার্টে ভাগ হয়ে যাবে, একটা পার্ট এই ডান দিকে চলে যাবে, একটা পার্ট নিচের দিকে চলে আসবে। ডান দিকে যেটা চলে গেল, একটা পার্ট ডান দিকে চলে যাবে, আর একটা পার্ট দেখ ভালো করে, একটা পার্ট ডান দিকে চলে গেল আর একটা পার্ট নিচের দিকে চলে এলো। এবার I1 কারেন্টটা দুভাগে ভাগ হয়ে গেল। আমি ধরে নিলাম যে ডান দিকে যেটা চলে গেল সেটা হচ্ছে I2, আর নিচের দিকে যেটা নামলো সেটা হচ্ছে I3। এটা ধরে নিলাম I3 আর এটা ধরে নিলাম I2, ঠিক আছে। আর কোনো জাংশন নেই এই নোডের। বাঁ দিকে যেটা ছিল সেটার কারেন্ট আমি ধরে নিচ্ছি I1, ডান দিকে যেটা ছিল সেটা ধরে নিলাম I2, আর নিচের দিকে যেটা ছিল সেটা হচ্ছে I3। এবার এই নোড পয়েন্টের সাপেক্ষে ভাব, এই নোড পয়েন্টে কটা কারেন্ট ঢুকছে, একটা মাত্র কারেন্ট ঢুকছে, যেটা হচ্ছে কি I1। তাহলে এন্টার করলে কি হয়, নোড পয়েন্টে এন্টার করলে নেগেটিভ চিহ্ন নিই, আর লিভ করলে দেখ এই নোড থেকে I2 আর I3 এই দুটো পয়েন্ট বেরিয়ে যাচ্ছে, নোড থেকে I2 আর I3 বেরিয়ে যাচ্ছে। তাহলে বেরিয়ে গেলে কি করি, পজিটিভ। তাই নেগেটিভ কোনটা হবে, I1, আর পজিটিভ কোনটা হবে, I2 আর I3। কেন পজিটিভ, না I2 আর I3 এই নোড 1 এর সাপেক্ষে বাইরের দিকে বেরোচ্ছে। আর I1টা কেন নেগেটিভ হলো, কারণ I1টা ঢুকছে নেগেটিভ। আমি কারণ প্রথমে সাইন কনভেনশনে দেখিয়ে দিয়েছিলাম যে আমি এন্টারটাকে নেগেটিভ ধরবো, লিফটটাকে পজিটিভ ধরবো। যেহেতু I1 এন্টার করছে তাই I1 নেগেটিভ, I2 আর I3 যেহেতু লিভ করছে তাই I2 আর I3 পজিটিভ। তো সেটাই লিখেছি দেখ, অ্যাপ্লাই KCL at node 1 is equal to, যেহেতু I1 ঢুকছে তাই -I1, আর I2 আর I3 যেহেতু বেরোচ্ছে তাই I2 আর I3 পজিটিভ। তাহলে -I1 প্লাস I2 প্লাস I3 is equal to 0। এটা গেল আমাদের ইকুয়েশন। এবার -I1, তাহলে মাইনাস প্রথমে রেখে দিলাম। I1 এর ভ্যালু কি, অলরেডি আমার I1 এর ভ্যালু জানা আছে, 4 অ্যাম্পিয়ার কারেন্টটাই তো যাচ্ছে, তাহলে I1 এর জায়গায় ডাইরেক্ট 4 অ্যাম্পিয়ার বসিয়ে দিলাম, প্লাস আছে প্লাস। এবার হচ্ছে I2। এবার I2 বলতে আমরা কি জানি, অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা একটা ফর্মুলা জানি যে V ইজ ইকুয়াল টু কি, I ইনটু R। তাহলে I সমান কি হবে, I সমান আমি জানি যে V বাই R, ভোল্টেজ ড্রপ বাই কি জানি, ভোল্টেজ ড্রপ বাই রেডিয়াস, এটা আমরা জানি। এবার দেখ আমার বার করতে হবে I2 কোন কোন এর মধ্যে রেজিস্ট করছে, দেখ I2টা এই 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাচ্ছে। এবং I2 এর ক্ষেত্রে ভোল্টেজটা কি হবে, দেখ I2 যেখান থেকে যাচ্ছে সেই ভোল্টেজটা দেখ V1 থেকে V2 এর মধ্যে I2টা আছে। এই যে V1 থেকে V2 এর মধ্যে দেখ আমার I2 এই কারেন্টটা ফ্লো করছে। তাহলে জেনারেলি কারেন্ট কোন দিকে ফ্লো করে, জেনারেলি কারেন্ট আমার ফ্লো করে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল। কারেন্ট অলওয়েজ ফ্লোস ফ্রম হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল। আমি এখন জানি না V1 বড় না V2 টা বড়, আমাদেরকে কিছু একটা অ্যাজিউম করে এগোতে হবে। যেহেতু V1 টা আগে পড়ছে তাই আমি ধরে নিলাম V1 টা বড় আর V2 টা পরে। তাহলে কি হবে, I2 টা কি হবে, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজ বলতে কোনটা, V1 মাইনাস V2, আর রেজিস্ট্যান্স বলতে কোনটা, রেজিস্ট্যান্স বলতে 4 ওহম, কারণ I2 টা 4 ওহমের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই I2 সমান কি লিখলাম, I2 সমান লিখলাম V1 মাইনাস V2
বাই 4। সিমিলারলি এবার হচ্ছে i3, i3টা কোন দিকে যাচ্ছে, দেখ i3টা নিচের দিকে যাচ্ছে, i3টা কত রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে যাচ্ছে, কোথায় গিয়ে মিলছে লাস্টে, এই পোটেনশিয়ালে গিয়ে মিলছে যেখানকার পোটেনশিয়াল কত 0 ভোল্টেজ। এটাকে যদি v3 ধরিস তাহলে v3 0 ভোল্টেজ। তাহলে i3 ভ্যালুটা কত হবে, i3 ভ্যালুটা হবে v1 মাইনাস v3 বাই 2 ওহম। v3 ভ্যালু কত, v3 ভ্যালু 0 আর v1 এর ভ্যালু আমরা জানি না, তাই i3 এর জায়গায় কি লিখবো, v1, v3 ভ্যালু তো 0, v1 মাইনাস 0 বাই রেজিস্ট্যান্স কত 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে বাই 2 0। এবার যেখানে যেখানে সব, এবার এগুলোকে সিম্পলিফাই করে নিলাম, সিম্পলিফাই করে কি পেলাম, -4 এর জায়গায় -4 লিখলাম, প্লাস v1 বাই 4 লিখলাম, মাইনাস v2 বাই 4 লিখলাম, প্লাস v1 বাই 2 লিখলাম, ইকুয়াল টু 0 করলাম। এখান থেকে দেখ v1 দুবার আছে, তাহলে v1 টা কমন নিলাম, নিয়ে কি পড়ে থাকে 1 এর 4, এখানে দেখ 1 এর 4 পড়ে আছে, এখানে 1 এর 2 আছে, 1 প্লাস 1 ইনটু v1, v2 থেকে আছে -1 এর 4 আছে, ইকুয়াল টু -4 টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম 4। এটা হয়ে গেল আমার 1 নম্বর ইকুয়েশন। তো এই 1 নম্বর ইকুয়েশন একটা মেথডে বার করে দেখালাম। তো 1 নম্বর ইকুয়েশন যে একটা মেথডে বার করলাম, এটা কি দীপের কাছে ক্লিয়ার? এটা কি দীপের কাছে ক্লিয়ার? 1 নম্বর ইকুয়েশনটা যেটা একটা মেথডে বার করলাম, এটা কি দীপের কাছে ক্লিয়ার? একটু মেসেজ করেছি স্যার, তুই ভয়েস করার চেষ্টা কর তো, শোনা যাচ্ছে কিনা দেখি। না, তোর ভয়েস শোনা যাচ্ছে না। ফাইন, আমার ব্লুটুথটা কানেক্ট করা আছে, কানেক্ট করা আছে, তাহলে তোর ভয়েস শোনা যাচ্ছে, ক্লিয়ার হয়েছে বলেছিস, ঠিক আছে। একবার তুই রিজয়েন কর তো দীপ, আমি ওয়েট করছি, 2 মিনিটের জন্য ওয়েট করছি, রিজয়েন কর তো। দেখতে পাচ্ছিস দীপ? ভাই হু কর, তোর ভয়েস শোনা যাচ্ছে না, ঠিক আছে তুই মেসেজ করিস, ঠিক আছে, তোর মেসেজগুলো আমি দেখে নেবো, প্রত্যেকটা জিনিস পড়ানোর পর তোর মেসেজটা আমি দেখে নেবো। হয়তো তোর নেটওয়ার্ক কানেক্টিভিটির কোনো প্রবলেম চলছে, কিছু একটা ব্যাপার হচ্ছে, যাই হোক একটা মেসেজ করে দে যে দেখতে পাচ্ছিস, তাহলে আমি আবার স্টার্ট করবো। দেখতে পাচ্ছি, ওকে ফাইন, ঠিক আছে চল। এবার হচ্ছে আমরা চলে আসি, এই জিনিসটাকেই আমি কিন্তু আবার অন্যরকম ভাবে করতে পারতাম, মানে আমি যে ধরলাম যে এন্টারিং মানে নেগেটিভ, লিভ মানে পজিটিভ, এটাকেই আমি অন্যভাবে করতে পারতাম, ঠিক আছে, এটাকেই আমি অন্যভাবে করতে পারতাম, ঠিক আছে। এই পেজটাকে রিফ্রেশ করে নি, কারণ আমাকে অন্যভাবে এটা বোঝাতে হবে তোকে, তো আমি পেজটাকে আরো একবার রিফ্রেশ করে নিচ্ছি, এতটা অব্দি যেহেতু তোর বোঝা হয়ে গেছে, তাই জিনিসটাকে পুরোপুরি রিফ্রেশ করি, সরি। তো এটা গেল, মানে এই ইকুয়েশনটাকে আরো একটা পদ্ধতিতে, মানে এই যে ইকুয়েশনটা এলো আমার 1 এর 4 প্লাস 1 এর 2 ইন্টু v1, মানে ফার্স্ট নোড পয়েন্টের যে ইকুয়েশনটা এলো, এটাকে কিন্তু আরো একভাবে বার করা যায়। সেটা কি করব না, সেটাকে আমি যদি ধরে নিই যে নোড পয়েন্টের সাপেক্ষে সমস্ত কারেন্ট বেরিয়ে যাচ্ছে, সেটা ধরেও করা যাবে, বা নোড পয়েন্টের সাপেক্ষে সমস্ত কারেন্ট ঢুকছে, সেটা ধরেও করা যাবে, মানে সমস্ত কারেন্ট গুলো, এখানে দেখ ভালো করে লেখা আছে, কি ধরেছি অল্টারনেট মেথড বলে লিখেছি, দেখ কি লিখেছি না, কনসিডার, তো যেটা সুবিধা হবে সেটা করবি, এখানে দাঁড়া, দেখ এখানে ধরেছি কনসিডার অল কারেন্ট লিভিং ফ্রম নোড 1। আমি এবার ধরে নিয়েছি কি প্রত্যেকটা কারেন্ট কি হচ্ছে না, প্রত্যেকটা কারেন্ট লিভ করছে, ঠিক আছে, প্রত্যেকটা কারেন্ট কি করছে না, প্রত্যেকটা কারেন্ট লিভ করছে। তাহলে দেখ এটা আমার ছিল জাংশন পয়েন্টটা, 1 নম্বর জাংশন পয়েন্ট, আমি সেখান থেকে ধরেছি i1টাও বেরিয়ে যাচ্ছে, i2টাও বেরোচ্ছে, i3টা বেরোচ্ছে, এটা হচ্ছে আলাদা মেথড। আগেরটা আমি আলাদাভাবে করেছিলাম, আগেরটা কনভেনশনালি করেছিলাম যে এন্টার করলে নেগেটিভ আর বেরোলে পজিটিভ, ওই কনভেনশনটাই লাগাবো, কিন্তু আমি ধরে নিলাম যে নোট পয়েন্টের সাপেক্ষে সমস্ত কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তুই এটাকে সমস্ত কারেন্ট ঢুকছে
করেও করতে পারতিস। আমি এখানে কনসিডার করে নিচ্ছি অল কারেন্ট অ্যাজ লিভিং ফ্রম নোড 1। V1 থেকে সব বেরিয়ে যাচ্ছে, মানে I1 বেরিয়ে যাচ্ছে, এদিক থেকে I2 বেরোচ্ছে, এদিক থেকে I3 বেরোচ্ছে। তাহলে বেরোলে আমরা কি দেখেছি, কোনো জিনিস যদি লিভ করে কোনো একটা নোড পয়েন্ট থেকে, লিভ করলে পজিটিভ, তাহলে I1 I2 I3 তিনটেই পজিটিভ হবে। তাহলে I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0 লিখতে পারি। এবার দেখ I1 এর দিক কোনটা, I1 এর দিক হচ্ছে এইটা, মানে এইভাবে এই দিকে যাচ্ছে I1 টা। আর এখানে 4 অ্যাম্পিয়ার কারেন্টের দিক কোনটা, 4 অ্যাম্পিয়ার কারেন্টের দিক এটা। দুটো যেহেতু অপোজিট সাইন, তাই I1 টা কি হয়ে যাবে, দুটো যেহেতু অপোজিট সাইন, তাই I1 এর ভ্যালুটা -4 আমাকে লিখতে হবে। ঠিক আছে, I2 এর ভ্যালু কি হবে, I2 এর ভ্যালু অবভিয়াসলি বুঝতে পারছিস। I2 এর ভ্যালু, I2 কার কোন পোটেনশিয়াল থেকে কোন পোটেনশিয়ালে থেকে যাচ্ছে, V1 থেকে V2 এর দিকে যাচ্ছে। তাহলে V1 V2, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত, 4 ওহম ছিল, তাহলে V1 V2 বাই 4 ওহম, এটা গেল I2। আর I3 ভ্যালু কত, I3 কোন ভোল্টেজ থেকে কোন ভোল্টেজের দিকে যাচ্ছে, V1 থেকে V4 এর দিকে যাচ্ছে, এই V3 এর দিকে। V3 ভ্যালু কত, 0 ভোল্টেজ, তাহলে V1 V3 বাই এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত ছিল, 2 ওহম। তাহলে V1 V3 বাই 2 ওহম বলতে V1 V3 বাই 2, V3 ভ্যালু তো 0 ভোল্টেজ, তাহলে V1 0 বাই 2। তাহলে দেখ এই যে ইকুয়েশনটা আর এই যে ইকুয়েশনটা একদম সেম, -4, দেখ -4 প্লাস V1 V2 বাই 4 প্লাস V1 V2 বাই 4 প্লাস V1 0 বাই 2 প্লাস V1 0 বাই 2, মানে সেম ইকুয়েশন আসছে। যদি আমি অল্টারনেট মেথড, আমি যদি ধরে নিই নোড পয়েন্টের সাপেক্ষে সমস্ত কারেন্ট লিভ করে যাচ্ছে, সেটার ক্ষেত্রেও কিন্তু সেম অ্যান্সার আসছে। বোঝা গেল দীপ, বোঝা গেল কিনা বল। তাহলে দেখতে পাচ্ছিস নোড পয়েন্টে আমি যাই অ্যাপ্লাই করি না কেন আমার অ্যান্সারটা সেম আসছে। তোর মেসেজটা একটু দেখে নি, বোঝা গেল কিনা বল। ওকে, তাহলে তুই যে মেথডটাই সুবিধা হবে সেই মেথডটাই করবি, ঠিক আছে? তোর যে মেথডটা সুবিধা হবে সেই মেথডটা তুই অ্যাপ্লাই করবি। আর আশা করছি তোর বোঝা গেছে, খুব ভালো, দেখে ভালো লাগলো যে তুই জিনিসটা জানিস পুরোপুরি। বাহ। এবার হচ্ছে আমার কি, নোট 2 তে আমি কেসিএল অ্যাপ্লাই করব। নোট 2 তে আমি কেসিএল অ্যাপ্লাই করব, মানে এই যে নোটটা আছে 2 নম্বর নোটে আমি কেসিএল অ্যাপ্লাই করব। তো এটাও আবার দুভাবে করা যাবে, ঠিক আছে? এটাও আবার দুভাবে করা যাবে। তো দুটো ব্যাপারটাই আমি দেখিয়ে দিচ্ছি। নোট 2 বলতে আমি কোথায় আছি, নোট 2 বলতে আমি এই জায়গাটাই আছি, ঠিক আছে? নোট 2 বলতে আমি এই জায়গাটাই আছি। এবার দেখ এখানে কটা ব্রাঞ্চ আছে, তিনটে ব্রাঞ্চ। এদিক থেকে একটা ব্রাঞ্চ আসছে, এদিক থেকে একটা ব্রাঞ্চ আসছে, আর এদিক থেকে একটা ব্রাঞ্চ আসছে। তুই কনভেনশনালি করতে পারিস, কনভেনশনালি যদি দেখিস, দেখ এখানে একটা কারেন্টের ইয়ে আছে, কারেন্টের একটা কি বলবো ফ্লো আছে। তো কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ওপর দিকে যাচ্ছে, মানে এই দিক থেকে একটা কারেন্ট ফ্লো করছে। তো এই দিক থেকে কারেন্ট এসে কোথায় মিশবে, এই নোট পয়েন্ট এসে মিশবে। আমি ধরে নিলাম এই কারেন্টের ভ্যালুটা I4। এবার এই নোট পয়েন্ট এসে মিশলো, ঠিক আছে? এবার বাঁ দিকে দেখতে পারিস, বাঁ দিকে দেখ অলরেডি একটা কারেন্ট ফ্লো করছে, কোনটা, I2 টা। আমি এবার প্রথম ক্ষেত্রে কি করছি, এই I2 টাকে কনসিডার করছি। এই I2 টা যে এই ব্রাঞ্চের মধ্যে ফ্লো করছে, এই I2 টাকে কনসিডার করলাম আমি। আর এই I4 টা কোথায় এসে মিলে গেল, এই I4 টা এই নোট পয়েন্ট, মানে 2 নম্বর নোট পয়েন্ট এসে মিশলো। আর এই I2 টা কোথায় এসে মিশলো, এই নোট পয়েন্ট এসে মিশলো। এবার এই I2 প্লাস I4 যে নোট পয়েন্ট এসে মিশলো, এখান থেকে তো আরো একটা কারেন্ট বেরোবে। তো সেই যে কারেন্টটা বেরোচ্ছে সেটা আমি ধরে নিলাম I5, ঠিক আছে? তাহলে তিনটে আননোন, একটা হচ্ছে I4, একটা হচ্ছে I2 আর একটা হচ্ছে I5, যার মধ্যে I4 আর I2 হচ্ছে এন্টার করছে আর I5 টা লিভ করছে। তাহলে যেটা এন্টার করে সেটা কি হয়, নেগেটিভ। তাহলে I2 মাইনাস I4 প্লাস I5 ইকুয়াল টু 0, এটা হবে কেসিএল। যেখানে আমি I2 টাকে কনসিডার করছি, মানে আগের ক্ষেত্রে যে আমি কারেন্টটা ধরেছিলাম সেই I2 টাকে কনসিডার করছি, মানে এখানে আমি এই নোডে আলাদা কারেন্ট ধরিনি, মানে আমি ধরেই নিয়েছি যে I2 কারেন্টটা এখানে এসে ম্যাচ করছে। তো সেইভাবে করলেও এক অ্যান্সার আসবে। তো সেই জন্য কনসিডারিং I2 এটা লিখে দিয়েছি। I4 আর I2 এন্টার করছে তাই নেগেটিভ, I5 লিভ করছে তাই পজিটিভ। I4 এর ভ্যালু অলরেডি আমরা আগে থেকে জানি যে I4 এর ভ্যালুটা কত। I4 এর ভ্যালুটা দেখ 8 অ্যাম্পিয়ার বলে দেওয়া হয়েছিল, তাই I4 মাইনাস আছে তাই -8। I5 এর ভ্যালু কত, I5 টা যদি ভালো করে লক্ষ্য করিস, দেখ I5 টা V2 থেকে কোন দিকে যাচ্ছে, V4 এর দিকে যাচ্ছে। এটাকে যদি V4 ধরিস, V2 থেকে V4 এর দিকে যাচ্ছে। তাহলে V2 মাইনাস V4 বাই এই যে রেজিস্ট্যান্স 8 ওহম, ঠিক আছে? V2 মাইনাস V4, V4 এর ভ্যালু কত, 0, তাহলে V2 মাইনাস 0 বাই 5 ওহম। তো V2 মাইনাস 0, এটা 5 না 8 ছিল, হয়তো 8 ছিল। V2 মাইনাস 0 মাইনাস 8 ওহম, তাই এই V2 মাইনাস 0 বাই 8 ওহম, এটা গেল I5। আর I2 তো অবভিয়াসলি জানিস, দেখ I2 ভ্যালুটা কত, I2 কোথা থেকে কোন দিকে ফলো করছে, V1 থেকে V2 এর দিকে ফলো করছে। তাহলে I2 সমান কি হবে, V1 মাইনাস V2 বাই 4। তো সেটাই লিখেছি, দেখ I2 সমান কি লিখেছি, V1 মাইনাস V2 বাই 4।
ইকুয়াল টু 0। এবার এগুলোকে স্প্লিট আপ করে নে, -8 টা -8 রাখলি, v2/8 টা v2/8 রাখলি, -v1/4 প্লাস v2/4, এইটা ইকুয়াল টু 0 করে দিলি। এবার এখান থেকে যেটা v1 এর জন্য, v1 এর আগে সহগটা কি আছে -1/4, v2 এর জন্য সহগ কি আছে 1/8 প্লাস 1/4, আর এই যে 8টা এটা ডান দিকে নিয়ে চলে এলি। এটা হলো আমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমার দুটো আননোন, দুটো ইকুয়েশন হয়ে গেছে। এবার এই ইকুয়েশনটাই আবার আরেকটা ভাবে তৈরি করা যায়, সেটা করে দেখাবো। যেখানে আমি কি করব না, এখানে i2 কনসিডার না করে অন্য একটা কারেন্ট কনসিডার করব। ঠিক আছে, তো সেটা আমি দেখিয়েছি, দেখ একবার ভালো করে যদি লক্ষ্য করিস। আমি v2 জাংশন পয়েন্ট নিয়ে কাজ করছি, এই 2 নম্বর জাংশন পয়েন্ট, যেখান থেকে কি এইটি আমি ধরে নিচ্ছি যেখান থেকে সমস্ত কারেন্ট লিভ করছে। মানে এখান থেকে তিনটা আলাদা আলাদা কারেন্ট লিভ করছে। আমি ধরে নিলাম এদিক থেকে i4 লিভ করছে, এদিকে i5 লিভ করছে, এইদিকে আমি আর i2 টাকে ধরিনি। এই দিক থেকে যে i2 টা আসছিল না, এটাকে আমি আর কনসিডার করিনি। আমি এখানে ধরে নিচ্ছি আলাদা একটা কারেন্ট বের হচ্ছে i6। তো সেটাই লিখেছি দেখ, কনসিডারিং i6। তো আমি ধরে নিয়েছি আলাদা একটা কারেন্ট, তাহলে কি লিখবো i4 প্লাস i5 প্লাস i6। তিনটে কারেন্টই লিভ করছে, তাই তিনটেই পজিটিভ। এবার i4 এর ভ্যালু কত, i4 এর যদি দিক দেখিস, i4 এর এই দিকটা এইদিকে যাচ্ছে আর এটা হচ্ছে এই দিকে। দুটোর তাহলে কি, দুটো পরস্পর বিপরীতমুখী, অপোজিট ডাইরেকশন, তাই যেটা +8 হবে না, কি হবে -8 হবে, যেহেতু দুটোর সাইন অপোজিট। তাই i4 এর জায়গায় -8। i5 এর জন্য কি, i5 এর জন্য লক্ষ্য করিস v2 থেকে 0 এর দিকে ফ্লো করছে, তাহলে v2 -0/8, তাই লিখেছি v2 -0/8। i6 এর জন্য দেখিস v2 থেকে কোন দিকে ফ্লো করছে, এইদিকে v1 ছিল, ঠিক আছে, v2 থেকে v1 এর দিকে ফ্লো করছে, তাই v2 v1/4, তাই v2 v1/4 ইকুয়াল টু 0। এবার এটাকে যদি সিম্পলিফাই করিস -8 প্লাস v2/8 প্লাস v2/4 v1/4 ইকুয়াল টু 0। এটাই দেখ এখানে ইকুয়েশনে ছিল, দেখ v2/8 v1/4 প্লাস v2/4 -8, এটা এখানে ইকুয়েশন আছে। সেম ইকুয়েশন আমরা 1 আর 2 এ পেয়ে গেলাম। তো তুই যেভাবে কনসিডার করবি ইকুয়েশন সেম আসবে যদি ঠিক করিস। তো আপ টু দিস দীপের ক্লিয়ার কিনা বল, তাহলে আমি ইকুয়েশন গুলো বাই কেমাস রুল সলভ করাটা দেখাবো। ক্লিয়ার দীপ? ক্লিয়ার, প্রসিড করো। ওকে ফাইন, চল। এবার হচ্ছে আমি এবার কি করব, এবার আমি হচ্ছে এটাকে ম্যাট্রিক্স ফর্মে করব। ম্যাট্রিক্স ফর্ম কেন করব না, ক্রেমাস রুলের সাথে যদি সলভ করতে যাই তাহলে ম্যাট্রিক্স ফর্ম করব। তিনটে ম্যাট্রিক্স ফর্ম করব, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। প্রথম ম্যাট্রিক্সটা হবে কোএফিসিয়েন্ট নিয়ে, v1 আর v2 যে কোএফিসিয়েন্ট আছে তার ম্যাট্রিক্স নিয়ে। সেকেন্ডটা হচ্ছে আননোন ম্যাট্রিক্স, মানে যেটা জানি না v1 আর v2 যেটা বার করব। থার্ড ম্যাট্রিক্সটা হবে কার নিয়ে, থার্ড ম্যাট্রিক্সটা হবে এগুলোকে কি বলে কনস্ট্যান্ট টার্ম দিয়ে, কনস্ট্যান্ট টার্ম দিয়ে। তাহলে তিনটে ম্যাট্রিক্স হবে। তাহলে যদি ভালো করে লক্ষ্য করিস, 1 নম্বর ইকুয়েশনে এটা ছিল v1 এর কোএফিসিয়েন্ট, 2 নম্বর ইকুয়েশনে এটা ছিল v2 এর কোএফিসিয়েন্ট, এটা ছিল 2 নম্বর ইকুয়েশনে v1 এর কোএফিসিয়েন্ট, 2 নম্বর ইকুয়েশনে v2 এর কোএফিসিয়েন্ট। দেখে নে ভালো করে, দেখ 1 এর 4 প্লাস 1 এর 2, এই দেখ v1 এর কোএফিসিয়েন্ট 1 নম্বর ইকুয়েশনে, আর v2 এর কোএফিসিয়েন্ট -1 এর 4, সেটাই লিখেছি দেখ -1 এর 4। সিমিলারলি 2 নম্বর ইকুয়েশনটা তো উপরেই আছে, -1 এর 4 v1 এর কোএফিসিয়েন্ট, আর 1 এর 8 প্লাস 1 এর 4 v2 এর কোএফিসিয়েন্ট। আর কনস্ট্যান্ট টার্ম গুলো দেখ, এদিকে আছে 4, এখানে আছে কত 4, আর এখানে আছে 8। 2 নম্বর ইকুয়েশনে কনস্ট্যান্ট টার্ম 4 আর 8। তো এবার আমাকে v1 আর v2 বার করতে হবে বাই কেমাস রুল। তুই এটাকে এমনি অপনয়ন পদ্ধতিতেও বার করতে পারিস, অপনয়ন পদ্ধতিতেও তাড়াতাড়ি হয়ে যাবে, যেটা সুবিধা সেটা করবি, ঠিক আছে, যেটা খুশি সেটা করবি। তো v1 ইজ ইকুয়াল টু কি, del 1 বাই del করব, আর v2 হচ্ছে del 2 বাই del বাই কেমাস রুল। এবার del 1 আর del 2 টা কি সেটা হচ্ছে বার করতে হবে। del 1 প্রথমে জানি ডেলটা কি, প্রথমে হচ্ছে ডেলটা কি, ডেলটা হচ্ছে এই যে আমার টোটাল কি ম্যাট্রিক্সটা, এই টোটাল যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা পেলাম, এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট বার করিস তাহলে যেটা পাবি সেটা হচ্ছে ডেল, ঠিক আছে। তো যেটা পেয়েছিলাম কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, সেটা জাস্ট ডিটারমিনেন্ট ভ্যালু বার করলাম। ডিটারমিনেন্ট ভ্যালু বার করতে পারবি, এইটাকে এটাকে পরস্পর কোনাকুনি গুণ করবি, নিয়ে এইটা স্কোয়ার দিয়ে বিয়োগ করে দিবি। জানিস কি করে ডিটারমিনেন্ট বার করতে হয়, অবভিয়াসলি মনে আছে যে আমি লিখে দিচ্ছি, তাও এ বি সি ডি, এটা যদি ডিটারমিনেন্ট বার করতে কি হয়, এ কে প্রথমে ডি দিয়ে গুণ করি, এডি পাই, মাইনাস কি করি না বি কে সি দিয়ে গুণ করে মাইনাস করে দিই। সিমিলারলি এটাকেও করতে পারবি নিশ্চয়ই ডিটারমিনেন্ট। বা del 1 কি করে করে, del 1 টা হচ্ছে এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ছিল সেটাই থাকবে, মানে সেটাই থাকবে, শুধু কি হবে কলাম 1 টা চেঞ্জ হয়ে যাবে। কলাম 1 টা কি দিয়ে রিপ্লেস করবে, কলাম 1 টা আমার রিপ্লেস করবে, কি হয়ে যাবে কলাম 1 টা আমার এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ছিল সেটা দিয়ে রিপ্লেস করবে, এই কি বলে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স ছিল সেটা দিয়ে রিপ্লেস করবে যখন del 1 বার করব। তাই কলাম 1 এর জায়গায় দেখ 4 আর 8 লিখেছি,
আর এটা অ্যাজ ইউজুয়াল যেমন ছিল -1/4 1/8 + 1/4 সেটাই লিখেছি। এটা হবে ডেল 1। আর ডেল 2 এর ক্ষেত্রে কি পার্থক্য হবে? ডেল 2 এর ক্ষেত্রে C2 টা রিপ্লেস করবে। ডেল 2 তে C1 টা যেমন ছিল সেটাই আছে, দেখ 1/4 + 1/2 1/4 + 1/2 -1/4 -1/4 যেমন ছিল তেমনই আছে। কলাম 2 টা কি ছিল? কলাম 2 টা কনস্ট্যান্ট টার্ম মানে 4 আর 8 দিয়ে রিপ্লেস করবে। তাহলে এটাই মনে রাখবি, ডেল 1 বার করতে গেলে ফার্স্ট কলামটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স দিয়ে রিপ্লেস করবে, ডেল 2 বার করতে গেলে সেকেন্ড কলামটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স দিয়ে রিপ্লেস করবে, ডেল 3 বার করতে গেলে সিমিলারলি থার্ড কলামটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স দিয়ে রিপ্লেস করবে। তো ডেল 1 টা অবভিয়াসলি বার করেছি 3.5, ডেল 3 টা বার করেছি 7। এবার ভাগ করে দে, ডেল 1 কে ডেল দিয়ে ভাগ করলে আমি কি পেয়ে যাব? V1। আর ডেল 2 কে ডেল দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব? V2। 16.05 ভোল্ট আর 32.11 ভোল্ট। এই হলো আমাদের ফার্স্ট অঙ্ক। এটা V1 আর V2 বার করতে বলেছিল। এটা হলো KCL এর আমাদের ফার্স্ট অঙ্ক। তো আপ টু দিস ক্লিয়ার দীপ? দীপ, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারিস। ক্লিয়ার লিখেছিস, শুন, ঠিক আছে। তোকে জিজ্ঞেস করছি, তুই কি এর আগে অঙ্কগুলো করেছিস? KCL এর অঙ্ক কি তুই এর আগে করেছিস? প্রচুর করেছিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যখন করেছিস তাহলে আমি ওপর বলে বলে চলে যাচ্ছি, ঠিক আছে? আর যেহেতু কেউ নেই ক্লাসে, তো আমি বলে বলে চলে যাচ্ছি, খুব হয়তো ভাইটাল করে আর বোঝাচ্ছি না। আর যদি বলিস না দাদা সমস্ত জিনিস বুঝিয়ে করাও, তাহলে আমি বুঝিয়ে করাবো। আর যদি বলিস দাদা জাস্ট ওপর দেখিয়ে চলে যাও, তাহলে সেটাই করবো। কোনটা করবো বল? ওপর দেখিয়ে চলে যাব না টোটাল জিনিসটাকে বলে বলে করাবো? তুই যেটা বলবি সেটাই হবে। তুই সেটাই হবে, কারণ তুই একমাত্র লাইভ ক্লাস করছিস। তো তোর প্রাধান্যটাই মেন প্রাধান্য। তো একটু রিপ্লাই করে দে, একটু বড় সেন্টেন্স হবে। তুই যদি বলিস ওপর দেখিয়ে চলে যাও, ওপর দেখিয়ে চলে যাবো, কারণ একটা অঙ্ক আমি বুঝিয়ে দিয়েছি, ওই প্যাটার্নে বাকি 5টা অঙ্ক নামবে। বল, যেটা বলবি সেটাই করবো। ওপর দেখা হয়, আবার নোটিস করে পরে প্রবলেম এ আমার বুঝতে অসুবিধা হলে SMS করবো, না হয় ক্লিয়ার দিব। ওকে, ঠিক আছে, ওপর দেখাও। চলো, যা বলেছো সেটাই হবে। এবার 1 নম্বর অঙ্ক যেইভাবে দাঁড় করেছে 2 3 4 5 6 সমস্ত সেম ভাবেই দাঁড়াবে, ঠিক আছে? তো 2 নম্বর প্রবলেম দেখো, 2 নম্বর প্রবলেম কি বলেছে? ফাইন্ড দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু ইচ রেজিস্ট্যান্স ফর দ্য সার্কিট। এবার আমাকে কারেন্ট ফ্লো বার করতে বলেছে। প্রত্যেকটা যে রেজিস্ট্যান্স আছে তার মধ্যে কারেন্ট ফ্লো, মানে এই যে 5 ওহম কারেন্ট আছে তার মধ্যে কারেন্ট ফ্লো কত করছে, এই যে 7 ওহম আছে তার মধ্যে কত কারেন্ট ফ্লো করছে, আর এই 10 ওহম রেজিস্ট্যান্স আছে এর মধ্যে কত কারেন্ট ফ্লো করছে বার করে। সেম পদ্ধতি যেভাবে করলাম এটাও সেম পদ্ধতিতে করব, জাস্ট ভোল্টেজ গুলো বার করার পর কারেন্ট ফ্লোর যে ফর্মুলা, 7 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট হবে দেখতেই পাচ্ছিস। 7 ওহমটা কোন কোন ভোল্টেজের মধ্যে আছে? VA, আর এটা তো আর্থিং এর জন্য 0, তাহলে VA - 0/7 এটা হবে এটার মধ্যে কারেন্ট ফ্লো। কারণ আমরা কি জানি, ফর্মুলা জানি V = IR, তাহলে I = কি হয়? I = হয় V/R। V এর ভ্যালু কত হবে? VA, আর এটা তো যেহেতু আর্থিং এর জন্য 0, তাই VA - 0/R। আর এর ভ্যালু কত? 7। এটা এর মধ্যে দিয়ে কারেন্ট। যদি বলি 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত হবে? VV - 0/10 ওহম, এটা হবে 10 নম্বরের মধ্যে দিয়ে কারেন্ট VV - 0/10 ওহম। আর যদি 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট বলিস তাহলে কি হবে? VA - VV/5 ওহম, এটা হবে 10 ওহমের মধ্যে কারেন্ট। তাহলে V আর VV টা আমাদেরকে বার করতে হবে, তাহলে আমার গোটা অঙ্কটা হয়ে যাবে। তো সিমিলার যেভাবে করে এসেছি আমরা, নোড A, নোড B আর নোড C, এই তিনটেতে আমাকে কি করব? KCL অ্যাপ্লাই করব। আমি জেনারেলি কোনটা কনসিডার করে করি, যে এন্টার করলে নেগেটিভ আর লিভ করলে পজিটিভ, এইটাই করতে ভালোবাসি। তো অ্যাপ্লাই KCL এট নোড 1 বা নোড A তে। দেখে নেন নোড A তে কি করলাম, আমি এখান থেকে 8 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, তাহলে এটা আমি ধরে নিলাম I1। তো I1 টা 8 অ্যাম্পিয়ার, যেখানে নোড A বলতে এই পয়েন্টটা, এখানে এসে I1 টা মিট করলে এবার I1 টা দুটো ভাগে ভাগ হয়ে যাবে,
একটা পার্ট ডান দিকে চলে গেল, একটা পার্ট নিচের দিকে চলে গেল। ডান দিকে যেটা চলে গেল সেটা I2 ধরলাম, নিচের দিকে যেটা চলে গেল সেটা I3 ধরলাম। তাহলে কটা লিভ করছে, কটা এন্টার করছে, দেখ একটা এন্টার করছে I1, তাহলে I1 এর নেগেটিভ হবে। I2 আর I3 লিভ করছে, তাহলে I2 I3 পজিটিভ হবে। মাইনাস I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0। সেম ভাবে যা যা করেছি তার উপর ডিপেন্ড করে মাইনাস I1 আর I1 এর ভ্যালু তো 8 অ্যাম্পিয়ার বলে দিয়েছে, তো 8 অ্যাম্পিয়ার লিখে দিলাম। I2 কি করে বার করব, I2 কোথা থেকে কোথার মধ্যে ফ্লো করছে, VA থেকে VV এর মধ্যে ফ্লো করছে, I2 এর মধ্যে আছে, তো VA মাইনাস VV বাই 5 করে দিলাম। সিমিলারলি যেমন ভাবে করলাম I3 সমান কি হবে, I3 সমান দেখ কোথা থেকে কোথার মধ্যে ফ্লো করছে, এই VA থেকে 0 এর দিকে ফ্লো করছে, তাহলে I3 সমান কি হবে VA মাইনাস 0/7। যেগুলো করলাম সেম ভাবে এটা একটা ইকুয়েশন পেলাম নোড 1 এর জন্য বা নোড A এর জন্য। সিমিলারলি নোড V এর জন্য একটা ইকুয়েশন পাবো, নোড V এর জন্য সেম ইকুয়েশন। দুটো ইকুয়েশন পেলাম, দুটো আননোন, সেম পদ্ধতিতে V আর VV বার করলাম। V আর VV বার করার পর আমি যে ফর্মুলাগুলো লিখলাম, 5 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কত হবে, দেখ 5 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কি হবে, এক্ষুনি লিখেছিলাম। দেখ 5 ওহমের মধ্য দিয়ে কারেন্ট, 5 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কত, 5 ওহমের মধ্যে কারেন্ট VA মাইনাস VV বাই 5, সেটাই লেখা আছে। দেখ 5 ওহমের মধ্য দিয়ে কারেন্ট VA মাইনাস VV বাই 5, ভ্যালুগুলো বসিয়ে দিয়ে I2 পেয়ে যাবি। সিমিলারলি I3 দেখালাম VA মাইনাস 0/7 আর I5 VV মাইনাস 0/10, সমস্ত কিছুই দেখিয়েছি, ভ্যালু পুট করে দিলাম, অঙ্ক হয়ে গেল। তো এরকম প্রবলেম কিন্তু তোদের পরীক্ষায় আসতে পারে। তো 2 নম্বর প্রবলেমটা দীপের কাছে ক্লিয়ার, 2 নম্বর প্রবলেমটা দীপের কাছে ক্লিয়ার, দীপ লিখেছে ক্লিয়ার, ওকে ফাইন। এবার আমরা চলে আসি 3 নম্বর প্রবলেমে, ঠিক আছে। এবার আমরা চলে আসছি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর প্রবলেমটা একটু মানে কি বলবো, একটু বড় অঙ্ক, মানে 3টে নোট পয়েন্ট হয়ে গেছে, সেম অঙ্ক বাট 3টে নোট পয়েন্ট দিয়ে, কিছুই কঠিন নেই। বলেছে দেখো কি বলেছে, ফর দ্য সার্কিট শোন বিলো ফাইন্ড দ্য কারেন্ট ফ্লো থ্রু 5 ওহম রেজিস্ট্যান্স। 5 ওহম রেজিস্ট্যান্স কোথায় আছে, এখানে আছে, মানে এর মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো করবে এটা আমাকে বার করতে হবে, এর মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো করছে সেটা বার করতে হবে বাই নোডাল অ্যানালিসিস। এবার হচ্ছে আমাকে এখানে নোট পয়েন্ট কটা আছে সেটা দেখতে হবে। দেখ আমার কাছে নোট পয়েন্ট যদি ভালো করে দেখিস, আমার ক্যালকুলেশনের জন্য 3টে নোট পয়েন্ট, এটা একটা নোট পয়েন্ট, এটা একটা নোট পয়েন্ট, এটা একটা নোট পয়েন্ট। কটা করে দেখ ব্রাঞ্চ মিলছে, 4টে করে, 1 2 3 4, এখানেও দেখ 1 2 3, এখানে 3টে, আর এখানে দেখ 1 2 3 4, এগুলো নোট পয়েন্ট। এটাও একটা নোট পয়েন্ট, এটাও একটা নোট পয়েন্ট, এটাও একটা নোট পয়েন্ট, বাট কি না, বাট এখানে এটা নোট পয়েন্ট নয়, হ্যাঁ এটাও নোট পয়েন্ট, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, হ্যাঁ এটাও নোট পয়েন্ট, বাট এগুলো দেখ আমি আর্থিং করে দিয়েছি, আর্থিং এর জন্য এগুলোর পোটেনশিয়াল ড্রপ কি হয়ে যাবে, পোটেনশিয়াল ড্রপ 0। তো এগুলো নোট পয়েন্ট বাট এগুলোর ভোল্টেজ 0 ভোল্টেজ। সিমিলারলি 3টে নোট পয়েন্টের জন্য আমরা করতে পারি কেসিএল অ্যাপ্লাই করেছি, 3টে নোট পয়েন্টের জন্য 3টে কেসিএল অ্যাপ্লাই করে সমস্ত কিছুর ভ্যালু পেয়ে গেছি, যেগুলোর ভ্যালু আমাদের দরকার। তো কেসিএল অ্যাপ্লাই করে আমি ভোল্টেজ গুলো পেয়ে গেছি, মানে 3টে নোট পয়েন্ট 3টে ভোল্টেজ, এটার V1 ভোল্টেজ, এটার V2 ভোল্টেজ, এটার V3 ভোল্টেজ পেয়ে গেছি। আমার চাই 5 ওহম এর মধ্যে দিয়ে কারেন্ট, 5 ওহম এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, আমি এখানে বড় বড় করে দেখিয়েছি। 5 ওহম এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে I6, 5 ওহম এর মধ্যে কারেন্ট কত ফ্লো করছে I6, আর 5 ওহম এর কারেন্টটা কত ভোল্টেজ থেকে কত ভোল্টেজের দিকে ফ্লো করছে, V2 থেকে 0 এর দিকে। তাহলে কত এর কারেন্ট ফ্লো হবে, মানে রেজিস্ট্যান্স জানি, কারেন্ট ফ্লো জানি, ভোল্টেজ, রেজিস্ট্যান্স জানি, ভোল্টেজ জানি, তাহলে কারেন্ট ফ্লো কত হবে, কোথা থেকে কোথার দিকে ফ্লো করছে, V2 থেকে 0 এর দিকে। তাহলে কি হবে V2 মাইনাস 0 বাই রেজিস্ট্যান্সের ভ্যালু কত 5 ওহম, V2 এর ভ্যালু বার করে ফেলেছি, রেজিস্ট্যান্সের ভ্যালু বার করে ফেলেছি, তাহলে V2 মাইনাস 0 বাই 5 ওহম করে দাও, দেখো অ্যানসার পেয়ে গেছে। দেখো V2 মাইনাস 0 বাই 5 ওহম, V2 এর ভ্যালু 20 বেরিয়েছিল, 0 এর জায়গায় 0 বাই 5 সমান হচ্ছে 4 অ্যাম্পিয়ার। এই হলো আমার 3 নম্বর প্রবলেম আমাদের। তো 3 নম্বর প্রবলেমটা দীপের বোঝা গেছে, 3 নম্বর প্রবলেম দীপ বোঝা গেছে। যদি বলিস কি করে ওই ইকুয়েশন গুলো এলো বোঝাতে, তাহলে বুঝিয়ে দেবো, আর যদি বলো না বোঝা গেছে তাহলে বোঝাবো না। সেম ভাবে 3টে নোট পয়েন্টে 3টে কেসিএল অ্যাপ্লাই করেছি, 3টে নোট পয়েন্টে 3টে কেসিএল অ্যাপ্লাই করেছি। অপনয়ন করলে হবে, অপনয়ন যদি তুমি করতে পারো অবভিয়াসলি অপনয়ন করবে, অপনয়ন করতে গিয়ে যদি বড় হয়ে যায়, যেটাতে শর্টকাট হবে সেটা করবে ইকুয়েশন 3টে সলভ করার জন্য। ফেমাস রুলে করলে ম্যাট্রিক্স সলভ করলে তাড়াতাড়ি হয়ে যায়, 3টে ইকুয়েশনের অপনয়ন করা একটু চাপের, তো যদি যেটা সুবিধা মনে হবে সেটাই করবি পরীক্ষার হলে, ঠিক আছে। যদি একটা বড় অঙ্ক দেয় 1 নম্বর থাকে, যেটাই সুবিধা হবে, যেটা তাড়াতাড়ি হবে সেটাই করবি, কারণ ক্যালকুলেটর তো ইউজ করতে দেয় না।
আরেকবার দেখাও এটা। ওকে ফাইন, চলো দেখিয়ে দিচ্ছি। কি করে ইকুয়েশন গুলো ফর্ম হলো সেটা দেখাবো, না ইকুয়েশন শুধুমাত্র সলিউশনটা দেখাবো, না ইকুয়েশন ফর্ম প্লাস সলিউশন কোনটা দেখাবো? যদি বলিস তিনটে বলিস, প্রথম অপশন দিলাম ইকুয়েশন ফর্ম কি করে হলো সেটা দেখাবো, 2 নম্বর ইকুয়েশন ফর্মের সলিউশন দেখাবো, না 3 নম্বর ইকুয়েশন ফর্ম প্লাস সলিউশন দেখাবো। যদি বলিস তিনটে দেখিয়ে দাও দাদা, সবই দেখিয়ে দেবো। ইকুয়েশন ফর্ম কি করে হলো, ওকে চলো ফাইন। ইকুয়েশন ফর্ম কি করলো, চলো চলে আসি আমরা। আমি এটাকে রিফ্রেশ করে নিচ্ছি, তাহলে আমি প্রথম থেকে পেয়ে যাবো টোটাল জিনিসটা। আমি একবার রিফ্রেশ করে নিই। 3 নম্বর। তো দেখো আমার কাছে তিনটে নোট পয়েন্ট আছে। দেখো এটা একটা নোট পয়েন্ট, কালি কোনটা ইউজ করবো, এটাই তো। ঠিক আছে, তো এটা একটা নোট পয়েন্ট। ঠিক আছে, এই নোট পয়েন্টটার আমাকে কি করতে হবে, এই নোট পয়েন্টটা আমি কেসিএল অ্যাপ্লাই করবো। তো আমার দেখ আমি কি করছি, 28 অ্যাম্পিয়ার কারেন্টটা উপরের দিকে যাচ্ছে, তাহলে আমি এটাকে ধরে নিলাম উপর দিকে যাচ্ছে, এটা I1 আমার। I1টা কোথায় গিয়ে মিশলো, এই নোট পয়েন্টে গিয়ে মিশলো। এবার এই নোট পয়েন্ট থেকে I1টা 3 দিকে ভাগ হয়ে যাবে। ওপর দিকে যেটা চলে গেল সেটা ধরলাম I2, ডান দিকে যেটা চলে গেল সেটা ধরলাম I3, নিচের দিকে যেটা চলে গেল সেটা ধরলাম I4। তাহলে দেখ এই নোট পয়েন্টে যদি ভালো করে লক্ষ্য করিস, I1 একমাত্র এন্টার করছে, I2 I3 I4 এই তিনটে কিন্তু লিভ করছে। তাহলে যেটা এন্টার করে সেটা আমি কি ধরি, নেগেটিভ, যেটা লিভ করে সেটাকে কি ধরি, পজিটিভ। তাহলে -I1 +I2 +I3 +I4 = 0। সেটাই লিখেছি দেখ, -I1 +I2 +I3 +I4 = 0, এটা লিখে দিলাম। I1 এর ভ্যালু কত, I1 এর ভ্যালু 28 অ্যাম্পিয়ার, তাহলে মাইনাস তো আগেই আছে 28 বলছিলাম। I2 এর ভ্যালু কি করে পাবো, I2 টা কোথা থেকে কোথার মধ্যে দিয়ে ফ্লো করছে দেখো, I2 টা এই V1 থেকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, নিয়ে এই V3 তে গিয়ে মিশছে। I2 কারেন্টটা কোথায় দিকে, V1 থেকে স্টার্ট করে V3 থেকে মিশছে। তাহলে I2 কোথা থেকে কোথার মধ্যে যাচ্ছে, V1 থেকে V3। এবার আমি জানি না V1 বড় না V3 বড়, যেহেতু I2 টা V1 থেকে স্টার্ট হয়েছে, আমি ধরে নিলাম আরবিট্রারি V1 টা বড় V3 টা ছোট। তাহলে কারেন্ট ফ্লোর জন্য এটা কি হবে, ভোল্টেজটা হবে V1 - V3। আর রেজিস্ট্যান্স কত, কোন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে I2 ফ্লো করছে, দেখতেই পাচ্ছ 10 ওহম রেজিস্ট্যান্স। তাহলে কি হবে, I2 এর ভ্যালুটা কত হবে, V1 - V3/10। এই যে V/R করছি, কারণ আমরা অ্যাকর্ডিং টু ওহমস ল জানি I সমান V/R বা V সমান IR। ঠিক আছে, তো I2 ভ্যালু হলো V1 - V3/R, মানে 10। সিমিলারলি I3 ভ্যালু কি করে পাবো, I3 যদি ভালো করে লক্ষ্য করো কোথায় আছে, I3 যাচ্ছে V1 থেকে V2 এর দিকে। দেখো এই যে I3 টা এই দিক থেকে যাচ্ছে, এইভাবে গিয়ে এইদিকে ফ্লো করে V2 গিয়ে মিশে যাচ্ছে। তো I3 ভ্যালু কত হবে, V1 - V2 বাই এই যে রেজিস্ট্যান্স, মাঝখানে যে রেজিস্ট্যান্স কে, 2। তাই I3 জায়গায় কি লিখেছি দেখো, V1 - V2/2। সিমিলারলি I4 কে যদি লক্ষ্য করো, I4 কোথা থেকে স্টার্ট হয়েছে, V1 থেকে স্টার্ট হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, 0 ভোল্টেজে গিয়ে শেষ হয়েছে। তাহলে V1 - 0 বাই মাঝখানে যে রেজিস্ট্যান্স আছে 2। I4 এর জায়গায় কি বসালাম, V1 - 0/2 ইকুয়াল টু কি করলাম, 0 করে দিলাম। এবার আমাকে এটাকে সিম্পলিফাই করে নিলাম, -28 টা ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে +28 হয়ে গেল। V1/10 V1/10 -V3/10 -V3/10 V1/2 V1/2 -V2/2 -V2/2 V1/2 V1/2। যেখানে যেখানে V1 আছে, V1 এর সবগুলো কমন নিলাম, 1/10 প্রথমে, তারপর 1/2, আর এখানে 1/2, 1/10 + 1/2 + 1/2 সব হচ্ছে V1। V2 একটাই আছে দেখ, -half V2, তাহলে -half V2। V3 একটা আছে দেখ, -1/10 V3 = 20। এটা গেল আমার নোড 1 এ KCL অ্যাপ্লাই করার জন্য ইকুয়েশন। তো নোড 1 এ KCL অ্যাপ্লাই করার জন্য ইকুয়েশনটা এর কাছে ক্লিয়ার, দীপের কাছে নোড 1 এর যে ইকুয়েশন ফর্মটা করলাম সেটা কি দীপের কাছে ক্লিয়ার? নোড 1 এর ইকুয়েশন ফর্মটা দীপের কাছে ক্লিয়ার? কি আর আমি বলবো না, মানে এই অঙ্কটা কি গোটাগুটি বলবো না, না নেক্সট প্রবলেম? ওকে ফাইন। হ্যাঁ, ম্যাট্রিক্স ফর্ম তো অবভিয়াসলি, ম্যাট্রিক্স ফর্ম তো অবভিয়াসলি বেটার। ঠিক আছে,
তুই দেখতে পাচ্ছিস? আমি ভুল করে এই পেজটা রিফ্রেশ করে পেয়েছিলাম। তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ না না বল। যদি দেখা যায় হ্যাঁ বল, দাদা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কথা। নেক্সট প্রবলেমে প্রসিড করব। লিখেছিস নেক্সট প্রবলেম? একবার হ্যাঁ বা ইয়েস বলে দে, আমি প্রসিড করে যাব। ওকে, ম্যাট্রিক্স ফর্মটা দেখাও, শোনা যাচ্ছে। ওকে ফাইন, ম্যাট্রিক্স ফর্মটা দেখাচ্ছি। ম্যাট্রিক্স ফর্মটা কি করলাম দেখ, তাহলে তিনটে ইকুয়েশন, তাহলে তিনটে ভ্যারিয়েবল, তিনটে আননোন আমার কাছে। তো ম্যাট্রিক্স সিমিলারলি কেসিএল নোট 2 তে কেসিএল অ্যাপ্লাই করলাম, নোট 3 তে কেসিএল অ্যাপ্লাই করলাম, তিনটে ইকুয়েশন পেলাম। তিনটে ইকুয়েশনের তাহলে তিনটে আননোন, তাহলে আমাকে যে আননোন ম্যাট্রিক্স হবে সেখানে দেখ v1 v2 v3 তিনটে থাকবে। সিমিলারলি যে সহগগুলো আছে, কোএফিসিয়েন্ট গুলো, এটা হচ্ছে v1 এর কোএফিসিয়েন্ট ফার্স্ট ইকুয়েশনে, এটা হচ্ছে v2 কোএফিসিয়েন্ট ফার্স্ট ইকুয়েশনে, এটা হচ্ছে v3 কোএফিসিয়েন্ট ফার্স্ট ইকুয়েশনে। এগুলো সিমিলারলি v1 v2 v3 সেকেন্ড ইকুয়েশনের, এটাও সিমিলারলি v1 v2 v3 থার্ড ইকুয়েশনের। এটা হচ্ছে আমার কি টার্মগুলো, কনস্ট্যান্ট টার্মগুলো। ফার্স্ট ইকুয়েশনের কনস্ট্যান্ট টার্ম 28 ছিল, সেকেন্ড ইকুয়েশনের কনস্ট্যান্ট টার্ম 0, থার্ড ইকুয়েশনের কনস্ট্যান্ট টার্ম 2। তো সিমিলারলি যা ফর্মুলা পড়েছিলাম, আমার যদি v1, আমাকে এখানে বুদ্ধি খাটিয়ে দেখতে হবে আমাকে কি বার করতে বলেছে। যদি ভালো করে লক্ষ্য করিস, আমাকে এখানে 5 ওহমের মধ্য দিয়ে কারেন্ট বার করতে বলেছে, মানে আমাকে এখানে v2 টা জানতে হবে। কারণ 5 ওহমের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপটা কোথা থেকে কোথার মধ্যে হচ্ছে, v2 থেকে 0 হচ্ছে, তো আমার v2 জানতে হবে। তাই আমি এখানে শুধুমাত্র v2 টাই বার করেছি। যদি v1 বার করতে হতো তাহলে কি করতিস, v1 সমান del 1 বাই del, v2 সমান del 2 বাই del, v3 সমান del 3 বাই del। তাই del সমান কি বলেছি, del সমান বলেছি এই যে টোটাল আমি ম্যাট্রিক্সটা পাচ্ছি, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ফর্ম 3/3 এর ম্যাট্রিক্স সলভ করতে তো জানিস। তো এই 3/3 ম্যাট্রিক্স যেটা আমি পেয়েছি তার ডিটারমিনেন্ট ফর্ম, ম্যাট্রিক্সটা তো সলভ করতে পারিস, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সবাইকে সলভ করবি। 0.97 আসবে ডেল এর ভ্যালু। del 2 ভ্যালু বার করবি কি করে, আমি বলেছিলাম del 2 কথাটা কি আছে, del 2 আছে, মানে 2 নম্বর কলামের জায়গায় কি বসাবি, এই যে ডেল ম্যাট্রিক্স ডেল ডিটারমিনেন্টটা পেয়েছিলিস সেখানে 2 নম্বর কলামটার জায়গায় এই যে আমার এই যে 2802 মানে এই যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা ছিল সেটা পুট করবি। এক নম্বর কলাম যা ছিল মানে c1 টা যা ছিল তাই লিখে দিয়েছি দেখ, এই c1 টা এই c1 টা সেম, c3 টা যা ছিল তাই লিখে দিয়েছি দেখ, এই c3 আর এই c সেম। চেঞ্জ হয়েছে কোনটা, এই পার্টটা। এই পার্টটা কি হয়ে গেছে, এই পার্টটা দেখ আমার জাস্ট ইয়েতে চেঞ্জ করে দিয়েছি, মানে এই পার্টটাই কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা বসে দিয়েছি। এটা একটা 3/3 ম্যাট্রিক্স সলভ করে দিলি 19.4। v2 সমান তাহলে কি del 2 বাই del, ভাগ করে দিলি, v2 এর ভ্যালু পেয়ে গেলি 20 ওহম। এবার কারেন্ট বার করতে বলেছে, কারেন্ট বলতে কি v2 minus 0/5, তাই v2 20 minus 0/5 সমান 4 অ্যাম্পিয়ার। এই হলো আমার অঙ্ক। বোঝা গেছে দীপ? বোঝা গেছে? ওকে, নেক্সট প্রবলেম তাহলে আমি এগোচ্ছি। বোঝা গেছে, ঠিক আছে। নেক্সট প্রবলেম, এবার 4 আর 5টা আমি করাচ্ছি না এখন, কারণ 4 আর 5 করিয়ে দেবো, এখনই করিয়ে দেবো, কিন্তু লাস্টে করাচ্ছি, কারণ 4 আর 5 এর যে ক্যালকুলেশনটা সেটা কিন্তু FX 991 MS ছাড়া সম্ভব নয়। মানে এই অঙ্কগুলো তোদের পরবর্তীকালে বিটেকে বড় পেপার অঙ্কতে আসতে পারে, মানে ধর বড় অঙ্ক দিচ্ছে 10 নম্বরের অঙ্ক তোদের পরীক্ষার হলে দিতে পারে, কিন্তু কম্পিটিটিভ এক্সামে দেবে না। কারণ এই অঙ্কগুলো যেগুলো অ্যাঙ্গেল দিয়ে অঙ্ক হয়, দেখ এখানে ভালো করে যদি দেখিস, ভোল্টেজ সোর্স দিয়ে দিয়েছে 100 অ্যাঙ্গেল 45 ডিগ্রি ভোল্টেজ, এই অ্যাঙ্গেলের অঙ্কগুলো যে 20 ওহম, এইগুলোর অঙ্কগুলো ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব নয়। 991 MS ওই ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব নয়। আমি দেখিয়ে দেবো, আমি তোদেরকে ভিডিও ডেসক্রিপশনও দিয়ে দেবো যে কি করে এই ক্যালকুলেশন গুলো করতে হয়, অঙ্কটা কি করে সলভ করতে হয় সেটাও দেখিয়ে দেবো। বাট তোদের 4 আর 5 কম্পিটিটিভ এক্সামে দেবে না, তবু আমি দিয়ে দিচ্ছি, কারণ এখানে ইলেকট্রিক্যালের 3 জন আসিস, প্রীতম দীপ আর কস্তুরী, তো তোদের পরবর্তীকালে কাজে লাগবে, তার জন্য দিয়ে দিচ্ছি। আমি ইকুয়েশন অঙ্ক 6টাকে বুঝিয়ে দিচ্ছি, তারপর 4 আর 5 এর দিকে আসছে। ঠিক আছে দীপ? অঙ্ক 6টা বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি 4 আর 5 এর দিকে আসছি। 6টা কি বলেছে দেখ, 6টা বলেছে, 6টা কি বলেছে যদি ভালো করে লক্ষ্য করিস, দেখ 6টা বলেছে যে ফাইন্ড সোর্সেস, ফাইন্ড কারেন্টস I1 and I2 ফর দ্য সার্কিট শোন বাই কেসিএল। এখানে দেখ সার্কিট দেখতে পাচ্ছিস একটা, যেখানে এখানে 5 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স আছে, যেখান থেকে এখানে আবার 1 নম্বর নোড থেকে I2 কারেন্ট বলে দিয়েছে, এখানে একটা 5 ওহম রেজিস্ট্যান্স বলে দিয়েছে, এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স দিয়েছে। এই যে ডায়মন্ড ফর্মে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। কেন ডিপেন্ডেন্ট, দেখ ভ্যালুটা কি দেখাচ্ছে 4I2, মানে এইখানকার কারেন্টটা, এই যে কারেন্ট যেটা আমার কাছে আননোন তার উপর ডিপেন্ড করছে, মানে এই জায়গার কারেন্টের ভ্যালু বলে দেয়নি 4I2, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স দু রকমের হয়, একটা হয় কারেন্ট ডিপেন্ডেন্ট, একটা হয় ভোল্টেজ ডিপেন্ডেন্ট। এটা দেখ কারেন্ট ডিপেন্ডেন্ট। আবার কারেন্ট ডিপেন্ডেন্ট বা ভোল্টেজ ডিপেন্ডেন্ট দু রকমের হয়, কারেন্ট ডিপেন্ডেন্ট হয় ভোল্টেজ কারেন্ট ডিপেন্ডেন্ট,
কারেন্ট ডিপেন্ডেন্ট। এখানে দেখ কারেন্ট ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে কারণ দেখেই বুঝতে পারছিস এটার একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নটা বোঝাচ্ছে কারেন্ট। আর এটা এখানে কি আছে না I2 আছে, তাই এটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, অ্যারোটা বোঝাচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট, আর যে I2 লেখা আছে এটা বোঝাচ্ছে কারেন্ট সোর্স। তো এটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, মানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স দু রকমের হয়, একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট। আবার কারেন্ট ডিপেন্ডেন্ট সোর্স দু রকমের হয়, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। সিমিলারলি ভোল্টেজ ডিপেন্ডেন্ট সোর্সও দু রকম হয়, একটা হয় কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আর একটা হয় ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কি কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, কারণ এখানে আমার একটা অলরেডি অ্যারো আছে যেটা বোঝাচ্ছে কারেন্ট, আবার এখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে I2 আছে, মানে এটাও একটা কারেন্ট, তাই এটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ঠিক আছে, এখানে একটা I1 আছে, একটা হচ্ছে 1 ওহম। এবার হচ্ছে নিচেরটা তো অবভিয়াসলি সবসময় ইয়ে করা হয়, কি করা হয় না নিচেরটা আমি সবসময় আর্থিং করে দিই, তার জন্য নিচের যে নোট পয়েন্ট গুলো আছে এই নোট পয়েন্ট আর এই নোট পয়েন্ট, এটার ভোল্টেজ কি হিসেবে 0 হবে। তাহলে আমার এখানে দুটো নোট পয়েন্ট আছে, একটা হচ্ছে 1 নম্বর নোট পয়েন্ট, একটা হচ্ছে 2 নম্বর নোট পয়েন্ট। তুই দুটোকে আলাদা আলাদা করে করতে পারিস, কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা বড় হয়ে যাবে। আমি অঙ্কটা কেন বড় করব, আমি কি করব না এই দুটো নোট পয়েন্টকে মিলিয়ে দেবো। কি করে মেলাবো, তুই যদি ভালো করে লক্ষ্য করিস টোটাল ডায়াগ্রামটা, দেখ এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, এখানে 5 ওহম রোধ, এখানে 4I2 কারেন্ট, আর এখানে 1 ওহম রোধ। এই টোটাল চারটে জিনিস পরস্পর প্যারালালি আছে, ভালো করে যদি লক্ষ্য করিস দেখ এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল। আমি এবার রিড্র করব, মানে এই টোটাল সার্কিটটাকে রিড্র করে একটা নোট পয়েন্টে দাঁড় করাবো। মানে এই যে 1 নম্বর নোট পয়েন্ট আর এই 2 নম্বর নোট পয়েন্ট তুই আলাদা আলাদা করে দুটো ইকুয়েশন করে I1 আর I2 আলাদা করে বার করতে পারছিস, কিন্তু সেটা একটু টাইম কনজিউমিং হয়ে যাবে। তো যখনই আমরা এরকম অঙ্ক দেখবো তখন কি করব, আমি এই টোটাল পয়েন্টটাকে এই 1 আর 2 নোট পয়েন্টকে একটা পয়েন্টে করব। তো আমি টোটাল সার্কিটটাকে দেখ রিড্র করেছি, টোটাল সার্কিটটাকে রিড্র করেছি। এখানে যে 5 অ্যাম্পিয়ার যেমন ছিল রেখে দিচ্ছি, এখানে 1 ওহমটা যেমন ছিল রেখে দিচ্ছি। এই যে 5 অ্যাম্পিয়ার টার্মিনাল দুটোকে সেম রেখেছি, এই 5 অ্যাম্পিয়ার আর 1 অ্যাম্পিয়ার সেম। এইটাকে আমি কি করেছি, এই টোটাল জিনিসটাকে, এই টোটাল জায়গাটাকে আমি কিসে কনভার্ট করেছি না এই টোটাল জায়গাটাকে আমি ডায়মন্ড শেপ দিয়েছি। তো ডায়মন্ড শেপ দিলে কি হবে দেখ, এই জায়গায় একটা মাত্র জাংশন পয়েন্ট, এই জাংশন পয়েন্ট থেকে দেখ I2, এই 1 নম্বর জাংশন পয়েন্ট থেকে দেখ I2 বেরিয়েছে, তো এখান থেকে দেখ I2 বার করেছি। তারপরে এই I2 সাথে 5টা কিসে আছে, I2 সাথে 5টা সিরিজে আছে। তো I2 সাথে দেখ এখান থেকে 5 ওহম একটা 5 ওহম রেজিস্ট্যান্স দিয়েছি। তারপর 5 ওহম থেকে কোথায় গেছে, 5 ওহম থেকে সেটা 0 থেকে মিলেছে, তো 5 ওহম থেকে সেটা 0 থেকে মিলেছে। সিমিলারলি 5 এর সাথে এই 4টা কিসে আছে, 5 এর সাথে এই 4টা দেখ প্যারালালি আছে, তাই এখান থেকে 4 স্টার্ট করেছি। 4টা গিয়ে কোথায় মিলেছে, 2 নম্বর গিয়ে মিলেছে, 2 নম্বরটা একের সাথে প্যারালালি আছে, তো এই 2 নম্বর সাথে একের সাথে এইটা প্যারালালি এই সিরিজে আছে, সিরিজে মিলিয়ে দিয়েছি। মানে এই জায়গাটাকে আমি কি করেছি, এই জায়গাটাকে আমি কি বলে ডায়মন্ড ফর্ম দিয়েছি, যাতে আমার নোট পয়েন্ট দেখ একটাই দাঁড়িয়েছে, একটা নোট পয়েন্ট আছে 1। দেখ ব্যাপার জিনিসটা কি করে করলাম, একটাকে I বেরিয়েছিল, এক থেকে I2 বার করেছি, I2 আর 5 সিরিজে ছিল, 5টা গিয়ে কোথায় মিলেছিল 0-তে, 5টা গিয়ে 0-তে মিলল, 0 থেকে আবার কি স্টার্ট হয়েছিল, 0 থেকে 4I2 স্টার্ট হয়েছিল, 0 থেকে 4I2, 4I2টা গিয়ে 2 থেকে 1-এ গিয়ে মিলেছে, 2টা দেখানো হয়নি, 2 থেকে একদম ডাইরেক্ট 1-এ গিয়ে মিলেছে। তো এই হলো আমি টোটাল এই যে সিরিজটাকে আমি কি করলাম একটা নোট পয়েন্টে কনভার্ট করলাম। এই যে একটা নোট পয়েন্টে কনভার্ট করলাম, এই জায়গাটা তীরের কাছে ক্লিয়ার, এই জায়গাটা দীপের কাছে ক্লিয়ার যে একটা নোট পয়েন্টে কনভার্ট করলাম। তুই দুটো আলাদা আলাদা নোট পয়েন্ট ক্ষেত্রে দুটো কেসিএল ধরো অঙ্কটা করতে পারছিস, বাট তাড়াতাড়ি করার জন্য আমি একটা নোট পয়েন্টে কনভার্ট করলাম, আর কিছু না, সার্কিটটাকে রিড্র করে। ওকে ফাইন, তোর কাছে ক্লিয়ার। এবার আমি কি কেসিএল অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব, নোড 1 একটাই নোট অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এটাকে আমি এবার একটু ইয়ে করে নিই, রিফ্রেশ করে নিই, তাতে বেটার হবে। ঠিক আছে, তো এবার হচ্ছে আমি কি কেসিএল অ্যাপ্লাই করছি, কোথায় না কেসিএল অ্যাপ্লাই করছি আমি নোট, কেসিএল অ্যাপ্লাই করছি আমি নোট 1 এ। ঠিক আছে, মানে এই জায়গাটায় আমি কেসিএল অ্যাপ্লাই করছি। তো এখান থেকে যদি ভালো করে লক্ষ্য করিস দেখ এখানে আমি অ্যাপ্লাই করছি। এবার I1 কারেন্টটা কোথা থেকে কোথার মধ্যে দিয়ে ফ্লো করছে, I1টা কারেন্টটা দেখ এই V1 থেকে স্টার্ট হয়েছে, এই দিক থেকে গেছে এই I1, দেখ এটা হচ্ছে I1টা, মানে I1টার মুখ এইদিকে, মানে এই দিক থেকে স্টার্ট হয়েছে, V1 থেকে স্টার্ট হয়ে কোথায় গিয়ে মিলেছে, এই 0 থেকে মিলেছে। তাহলে I1 এর এবার তার আগে ভেবে নে যে কটা কারেন্ট, তিনটে জিনিস, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2, আর কি আছে 5 অ্যাম্পিয়ার আছে, আর কি আছে 4I2 আছে, এই চারটে এলিমেন্ট আছে দেখ, একটা দুটো তিনটে চারটে, চারটে জিনিস আছে। তার মধ্যে I1টা কি, I1টা বাইরের দিকে বের হচ্ছে তাই প্লাস,
I2টা দেখ, I2টাও এই কারেন্ট থেকে বাইরের দিকে বেরোচ্ছে তাই প্লাস, 5টা হচ্ছে দেখ 5টা গিয়ে মিলছে এই নোট পয়েন্টে, যদি এইভাবে যাই এইখানে যাই এখানে এসে মিলছে, তাই এটা এই 5টা মাইনাস। আর 4i2 কে যদি দেখিস 4i2টা এইদিকে যাবে উপর দিকে যাবে না, এখানে এসে মিলছে, মিলছে তাই নেগেটিভ। তাহলে 5 আর 4i2 গিয়ে মিলছে তাই নেগেটিভ, I1 আর I2টা বেরিয়ে যাচ্ছে তাই পজিটিভ। এবার I1 এর ভ্যালু কত, I1 টার ভ্যালুটা কি, ভোল্টেজটা কত V1 থেকে V2 এর দিকে যাচ্ছে, তাহলে V1 মাইনাস 0 বাই মাঝখানে যে রেজিস্ট্যান্স কত 1, তাই I1 এর ভ্যালুটা দেখ কি লিখেছি V1 মাইনাস 0 বাই 1, I2 আর এখানে মাইনাস 4i2, I2 কে মাইনাস 4i2 দিয়ে ভাগ করলে কত হয় মাইনাস 3i2, মাইনাস 3 জায়গায় 3, I2 এর ভ্যালুটা কি হবে, I2 এর ভ্যালু যদি লক্ষ্য করিস I2 কোথা থেকে ফ্লো করছে, I2 দেখ এই V1 থেকে ফ্লো করছে, কোন দিকে ফ্লো করছে, I2টা V1 থেকে স্টার্ট করেছে, এই জায়গা থেকে স্টার্ট করেছে, I2টা এই দিক দিয়ে বয়ে এসে 5 ওহম হয়ে 0 তে এসে মিলছে, তাহলে V1 থেকে 0 তে এসে মিলছে, মাঝখানে কোন রেজিস্ট্যান্স আছে 5, তাহলে I2 এর ক্ষেত্রে V1 মাইনাস 0 বাই 5। আর একটা কে পড়েছিল এই 5টা, এই 5টা যদি ডান দিকে নিয়ে চলে যাস তাহলে প্লাস 5 হয়ে যায়, বাঁ দিকে রাখলে মাইনাস 5, বাঁ দিকে রেখে দিলি কারণ এটা একটা ইকুয়েশন, তাহলে আমি পেলাম V1 মাইনাস 3 V1 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এবার আমি কি করলাম, গোটা ইকুয়েশনটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা 5v1, এখানে 5টা 5 কেটে যাবে, মাইনাস 3v1 আর মাইনাস 5 5 25, এখান থেকে 2v1 সমান 25, v1 সমান 25/2 পেয়ে গেলাম। কিন্তু আমাকে বার করতে বলেছে কি, আমাকে বার করতে বলেছে কারেন্ট I1 আর I2, তাহলে এখান থেকে দেখ V1 এর ভ্যালু কি, কারেন্ট I1 আর I2, কারেন্ট I1 এর ভ্যালু কত ছিল V1 মাইনাস 0/1, জাস্ট এখানে পুট করে দে V1 মাইনাস 0/1, V1 এর ভ্যালু পুট করে দিলি 25/2। I2 এর ভ্যালু কত ছিল, I2 এর ভ্যালু দেখ V1 মাইনাস 0/5 ছিল, V1 মাইনাস 0/5 পুট করে দে V1 মাইনাস 0/5 আড়াই অ্যাম্পিয়ার। তো এটা গেল আমাদের 6 নম্বর প্রবলেম। 6 নম্বর প্রবলেম ক্লিয়ার দীপের কাছে? দীপ 6 নম্বর প্রবলেম ক্লিয়ার? নাইস, প্রবলেম ক্লিয়ার, ওকে ফাইন। তো চলো এবার আমরা চলে যাই 4 নম্বর আর 5 নম্বর, ঠিক আছে? তো 4 নম্বর আর 5 নম্বরটা অ্যাঙ্গেল দিয়ে দেওয়া আছে, আমি টোটাল জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। ক্যালকুলেশনের জন্য তোমাদেরকে 991 এমএস ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে? এবং ক্যালকুলেশনটা কি করে করবে তার একটা ইউটিউব ভিডিও দেখিয়ে দেবো, যেখানে ক্যালকুলেশন গুলো করে দেওয়া আছে, যে ক্যালকুলেশন গুলো কি করে করবে, ঠিক আছে? মানে এরকম 99 যদি থাকে তাহলে কি করে করবে। তো যদি এটা ভালো করে লক্ষ্য করিস, এটা একটা অ্যাকচুয়ালি সোর্স ট্রান্সফরমেশন বলে একটা জায়গা জানতে হবে, কারণ এখানে দেখ এতক্ষণ আমরা যা যা অঙ্ক করেছি সমস্ত জায়গায় কি ছিল, আমার সমস্ত জায়গায় কারেন্ট ছিল, মানে কারেন্ট সোর্স ছিল। এখানে দেখ ভোল্টেজ সোর্স দিয়ে দিয়েছে 100 ∠45 ভোল্টেজ, ঠিক আছে? এবার কি বলেছে, ফর দ্য সার্কিট শোন ইন ফিগার ফাইন্ড দ্য ভোল্টেজ VAB বাই ইউজিং নোডাল অ্যানালিসিস। VAB বলতে কি, VAB বলতে VA মাইনাস VB, মানে দুটো প্রান্ত এ আর বি, এই দুটো এন্ডের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা বার করতে বলেছে। এবার বিটা তো অবভিয়াসলি গ্রাউন্ড আর্থিং করা আছে, তো এখানকার ভোল্টেজ তো 0 হয়ে গেল, তাহলে আলটিমেটলি VAB সমান কি হবে, এটা তো 0 হয়ে গেল, তাহলে VAB সমান আলটিমেটলি হয়ে যাবে VA, মানে আমাকে এই যে নোট পয়েন্ট, এই নোট পয়েন্টের ভোল্টেজটা আমাকে বার করতে হবে। তো এটা কি করে বার করবো, এটা বার করার আগে আমাকে এই যে কারেন্ট সোর্সটা আছে, এই ভোল্টেজ সোর্সটা আছে, এই ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করতে হবে। তো ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে ট্রান্সফর্মের অনেক রকম অঙ্ক হয় যেগুলো আমাদের লাগবে না, তবুও জাস্ট বেসিক জায়গাটা কি করে করতে হয় সেটা বলে দিচ্ছি, যাতে করে পরবর্তীকালে অসুবিধা না হয়, ঠিক আছে? তো আমাকে এখানে ভোল্টেজ বলে দিয়েছে কত, 100 ∠45 তো ভোল্টেজের ভ্যালু আমি লিখে দিলাম 100 ∠45। রেজিস্ট্যান্স কত বলেছে দেখ ভালো করে যদি লক্ষ্য করিস, এই ভোল্টেজটা ভ্যালুটা এই 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করছে, মানে এখান থেকে যে কারেন্টটা বেরোবে সেটাই 5 ওহমের মধ্যে দিয়ে ফ্লো করছে। রেজিস্ট্যান্স কত 5 ওহম, তাহলে কারেন্ট কত হবে, I সমান কি জানি V/R, V এর ভ্যালু কত 100 ∠45, আর এর ভ্যালু কত 5, 100 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 20 ∠45 অ্যাম্পিয়ার। এটা গেল আমার কারেন্টটা। এবার এই যে কারেন্টটা তো ভ্যালু এত সহজে পেয়ে যাবো না, এত সহজে যে পেলাম, সবসময় মাথায় রাখতে হবে একটা জিনিস কি না, এই যে ভোল্টেজ সোর্স আর এই যে রেজিস্ট্যান্স, এই ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্স সবসময় সিরিজে থাকে, দেখ সিরিজে একই লাইনে আছে, বাট যখন এটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করে দিবি না, তখন কিন্তু কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্স কিন্তু সিরিজে থাকবে না, কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্স সোর্স সবসময় প্যারালালি থাকে। তো আমাকে রিড্র করতে হবে, আমাকে এই ডায়াগ্রামটাকে রিড্র করতে হবে। তো ডায়াগ্রাম থেকে রিড্র করেছি, দেখ কারেন্ট সোর্সের ভ্যালুটা কত, কারেন্ট সোর্সের ভ্যালু পেয়ে গেছি 20 অ্যাম্পিয়ার 20 ∠45 অ্যাম্পিয়ার, তার সাথে 5 ওহমটা 5 অ্যাম্পিয়ারটা কি দেখ প্যারালালি দেখিয়েছি, এটার সাথে এটা দেখ 5 অ্যাম্পিয়ারটা প্যারালালি, 5 অ্যাম্পিয়ার প্যারালালি। এখানে যেমন নোট পয়েন্ট ছিল, এটা নোট পয়েন্ট এতে, এখানে একটা এই যে 5 অ্যাম্পিয়ারটা ছিল, এই 5 অ্যাম্পিয়ারটাকেই আমি এখানে কোথায় দেখেছি, এই জায়গাটাই দেখেছি,
আমি কি করেছি প্যারালাল সোর্স, এইটার সাথে এইটা কি করেছি প্যারালাল করেছি। ঠিক আছে, এবার বাদ বাকি যেটা ছিল সেম ডায়াগ্রাম, এখানে এ নোডাল পয়েন্ট যেখানকার ভোল্টেজ আমি বার করতে চাইছি, এখানে 5 ওহম 5 ওহম রেজিস্ট্যান্স, এখানে একটা জে 20 ওহম এর কি আছে ইন্ডাকটেন্স আছে, কেমন করে আরো একটা নতুন জিনিস জে 20 ওহম এর ইন্ডাকটেন্স আছে, আর এখানে 20 ওহম এর একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, তো এবার আমি কি করব, এই যে নোড পয়েন্ট, এই নোড পয়েন্টের সাথে টোটাল জিনিসটাকে ভাববো, তাহলে এখানে কারেন্ট কত, এই i1 কারেন্টটা ফ্লো করবে, এটাকে আমি i1 যদি ধরি, i1 কারেন্টটা ফ্লো করে এ তে গিয়ে মিশবে, সেখান থেকে কারেন্টটা এবার তিনটে বাটে ভাগ হয়ে যাবে, এইদিকে যেটা চলে গেল সেটাকে ধরলাম আমি i2, নিচের দিকে যেটা চলে গেল সেটা ধরলাম i3, আর এইদিকে যেটা চলে গেল সেটা ধরলাম i4। মানে একটা কারেন্ট এন্টার করছে সেটা হচ্ছে i1, তিনটে কারেন্ট লিভ করছে সেটা হচ্ছে i2, i3 আর i4। তাহলে যেটা এন্টার করছে সেটা মাইনাস, তাহলে মাইনাস i1 প্লাস i2 প্লাস i3 প্লাস i4 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল ইকুয়েশন এতে, ইকুয়েশন মাইনাস i1 প্লাস i2 প্লাস i3 প্লাস i4 ইকুয়াল টু 0। এক নম্বরে কারেন্ট সোর্সের ভ্যালু তো জানি 20 অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তো 20 অ্যাঙ্গেল 45 ডিগ্রি অবভিয়াসলি আগে মাইনাস থাকবে, লিখে দিলাম। i2 এর ভ্যালু কি হবে, i2 কে যদি ভালো করে লক্ষ্য করিস কোথা থেকে কোথার মধ্যে দিয়ে ফ্লো করছে, VA থেকে স্টার্ট হয়েছে, VA থেকে স্টার্ট হয়ে 5 অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আবার VB তে গিয়ে মিলছে, তাহলে কি হবে VA মাইনাস VB বাই 5, যেটা লিখেছি দেখ VA মাইনাস VB বাই 5, VB ভ্যালু তো 0 কারণ নিচে তো আর্থিং করা থাকে, তো VA বাই 5 হয়ে গেল, এটা গেল i2 এর মধ্যে রেজিস্ট্যান্স। i3 এর মধ্যে রেজিস্ট্যান্স কি হবে, VA তে স্টার্ট হয়ে কোথায় মিস শেষ হচ্ছে VB তে, মাঝখানে কিন্তু দুটো রেজিস্ট্যান্স আছে, একটা হচ্ছে 5 ওহম রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাকশন যেটাকে রেজিস্ট্যান্স ফর্মে লেখা হয়েছে J20 ওহম, এই দুটো সিরিজে আছে, তাই টোটাল ইম্পিডেন্স বলতে জেড সমান কত হবে, জেড সমান হবে 5 প্লাস 20 ওহম, এটা রেজিস্ট্যান্সের জায়গায় বসবে, মানে J20 ওহম প্লাস 5 এটা কার জায়গায় বসবে রেজিস্ট্যান্সের জায়গায়, আর ভোল্টেজের জায়গায় কি বসবে VA মাইনাস VB, তাই লিখেছি দেখ VA মাইনাস VB এর ভ্যালু তো 0, তাই 0 বসিয়ে দিচ্ছি, রেজিস্ট্যান্সের জায়গায় কি বসবে 5 প্লাস J20 ওহম। ঠিক আছে, এটা গেল কার মধ্যে কারেন্ট ফ্লো i3 এর মধ্যে, আর i4 এর মধ্যে কি হবে, i4 এর মধ্যে যদি লক্ষ্য করিস i4 টা দেখ এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, এইদিকে গেল, এইদিকে গিয়ে আবার VB তে এসে মিলছে, মানে VA থেকে স্টার্ট করে VB তে এসে মিলছে, তাহলে VA মাইনাস VB, আর রেজিস্ট্যান্স কোন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আছে 20 ওহম, তাহলে VA মাইনাস VB বাই 20 ওহম ইকুয়াল টু 0, এটা আমার টোটাল ইকুয়েশনটা। তাহলে এবার আমি এখানে সমস্ত ইকুয়েশন জানি, সমস্ত ভ্যালু পুট করে দিবি, এখান থেকে V এর ভ্যালু পাবো, বাট এই যে ক্যালকুলেশনটা করেছে 1 এর 5 প্লাস 1/5 J20 প্লাস 120, এই ক্যালকুলেশনটা কিন্তু কমপ্লেক্স ক্যালকুলেশন। ঠিক আছে, মানে কমপ্লেক্স, তোমাকে যখন ক্যালকুলেটরে করবে তোদেরকে দিয়ে দেবো, ওটা দেখলেই বুঝে যাবি যে কমপ্লেক্স ক্যালকুলেটরটাকে কমপ্লেক্স মোডে নিয়ে গিয়ে এই অ্যাঙ্গেল ক্যালকুলেশন গুলো করতে হয়। ঠিক আছে, অ্যাঙ্গেল ক্যালকুলেশনের জন্য, তো সেইটা যদি ক্যালকুলেট করিস, তো ক্যালকুলেট করে ভি এর ভ্যালু এটা পাবি 75.47, অ্যাঙ্গেল 55.19 ভোল্টেজ, তাহলে ভি এর ভ্যালু জেনে গেলি, ভিভি তো অলরেডি 0 জানি, তো এখান থেকে ভি এর ভ্যালু পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে যাবি। তো এটা গেল আমাদের 4 নম্বর প্রবলেম। তো 4 নম্বর প্রবলেম দীপের কাছে ক্লিয়ার, ক্যালকুলেশনটা কি করে করতে হয় ওটা হচ্ছে 991 ms ক্যালকুলেটর ছাড়া কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে যদি 4 নম্বর ক্যালকুলেট ক্লিয়ার হয়ে থাকে, তাহলে 5 নম্বর আরো সহজে ক্লিয়ার হয়ে যাবে। তো 5 নম্বর কি দেওয়া আছে চলো দেখে নি। 5 নম্বরে কি আছে, ডিটারমাইন দ্য কারেন্ট থ্রু ইন্ডাক্টর ইউজিং নোডাল অ্যানালাইসিস ফর দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার। কারেন্ট সেম যা করলাম, এখানে দেখ কটা নোড পয়েন্ট আছে, এখানে দেখ ডিটারমাইন দ্য কারেন্ট থ্রু ইন্ডাক্টর, ইন্ডাক্টর এখানে কটা আছে, একটাই ইন্ডাক্টর আছে, মানে যে 5 ওহম, সরি যে 5 ওহম এই ইন্ডাক্টরটা আছে। ঠিক আছে, এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, তো এর মধ্যে দিয়ে দেখ এখানে আমি i2 কারেন্ট ফ্লো দেখেছি, মানে আমাকে এখানে i2 টা বার করতে হবে। ঠিক আছে, i2 এর জন্য প্রথমে আমাকে v2 বার করে নিতে হবে, তো সেটাই করেছি, দেখ ইকুয়েশন ফর্ম করে v2 বার করেছি, v2 থেকে আমি i2 টা বার করেছি। ঠিক আছে, তো i2 দেখ এখান থেকে i2 বলতে কি v2 v1 দুটোই লাগবে, কারণ i2 টা v1 আর v2 এর মাঝখানে পড়ছে, এই যে কারেন্ট i1 টা দেখ এই v1 থেকে v2 এর দিকে ফ্লো করছে, তাহলে v1 মাইনাস v2 বাই j5 ওহম করলেই আমার i2 টা বেরিয়ে যাবে। তো সেম পদ্ধতি যেভাবে করলাম সেটাই করেছি, দেখ i2 সমান v1 মাইনাস v2 বাই j5, v1 আর v2 কি করে পাবো, ওই দুটো আমার নোডাল পয়েন্ট, দুটো নোডাল পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করে, এই নোডাল পয়েন্টে একবার কেসিএল অ্যাপ্লাই, এই নোডাল পয়েন্টে আবার কেসিএল অ্যাপ্লাই, বাকিটা যেমন ছিল সেম। এখানে দেখ অলরেডি আমাকে কারেন্ট সোর্স দিয়ে দিয়েছে, তাই আমাকে সার্কিটটাকে রিড্র করতে হবে না, সেম জিনিস, কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু ওই কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেশন, তো এই ক্যালকুলেশন গুলো ওই স্পেশাল ফর্মে করতে হয়, যেটা 991 ms ক্যালকুলেটর ছাড়া সম্ভব। তো এটা গেল আমাদের 5 নম্বর অঙ্ক, পারবি, কিন্তু ক্যালকুলেশনের জন্য ওই ভিডিওটা দেখতে হবে।
ঠিক আছে? তো আপ টু দিস দীপ সমস্ত কিছু ক্লিয়ার, যা যা বললাম, যা যা করালাম, আপ টু দিস দীপ সমস্ত কিছু ক্লিয়ার। ঠিক আছে, তো কেসিএল এর বাইরে কোনো কঠিন অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে না, যা থাকবে এই কনসেপ্ট দিয়ে সমস্ত অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, কালকে আমি কেজিএল এর উপর অঙ্ক করাবো, অঙ্ক করাবো। তারপর যা যা বলেছিলাম, নর্টনস থিওরেম, সুপারপজিশন থিওরেম, স্টার ডেল্টা কানেকশন, থেভেনিনস থিওরেম, সমস্ত থিওরেমের অঙ্ক করাবো। ঠিক আছে, প্রত্যেকদিন রাতের বেলায় অঙ্ক ক্লাস, আবার কালকে সকালবেলায় কিসের ক্লাস হবে? সকালবেলায় কম্পিউটারের ক্লাস। সন্ধ্যেবেলায় কালকে ক্লাসটা বলে রাখি, কালকে সকালে ক্লাসটা ওই 11টার দিকেই হবে, কিন্তু সন্ধ্যেবেলা ক্লাসটা বিকেল 5:30 থেকে হবে। ঠিক আছে, সন্ধ্যের ক্লাসটা বিকেল 5:30টায় হবে, সকালে ক্লাসটা এমন বলেছি তেমন হবে। ঠিক আছে, হয়তো কালকে সন্ধ্যের ক্লাসটা হতেও না পারে, আমি জানিয়ে দেবো সেটা বলতে, সকালে যখন ক্লাস নেবো সেটা আমি জানিয়ে দেবো, হয়তো না হওয়ার চান্সটাই বেশি কালকে সন্ধ্যের ক্লাস। ঠিক আছে, তো সেটা আমি জানিয়ে দেবো তোকে। ওকে, তো সমস্ত কিছু ক্লিয়ার দীপ? তো ভয়েস আমি কিছুই শুনতে পেলাম না, তো ক্লিয়ার যদি হয় তো ক্লিয়ার বল। ওকে ফাইন, ক্লিয়ার। তো তাহলে ক্লাসটা আমি অফ করে দিচ্ছি। তো ক্লাসটা অফ করার পর দেখবি একটা ফিডব্যাক আসবে, তো ফিডব্যাকটা দিয়ে দিচ্ছি। ক্লাস শেষ হওয়ার পরে দেখবি একটা ফিডব্যাকের জায়গা আসবে, তো ক্লাস শেষ করার পরে একটা ফিডব্যাকের জায়গা থাকবে। স্ট্যাটিস্টিক্স করিয়ে দিয়েছি ভাই, স্ট্যাটিস্টিক্স অনেকদিন আগে করিয়ে দিয়েছি। স্ট্যাটিস্টিক্স তুই যা, তোকে যে প্লে লিস্টটা দিয়েছি ভাই, সেই প্লে লিস্টে দেখ কোথায় কবে স্ট্যাটিস্টিক্স করিয়েছি, নাহলে আমাকে খুঁজে দিতে হবে। স্ট্যাটিস্টিক্স অনেকদিন আগে করিয়ে দিয়েছি, আর খুব সোজা স্ট্যাটিস্টিক্স, খুবই সোজা স্ট্যাটিস্টিক্স জিনিসটা, অনেকদিন আগে করিয়ে দিয়েছি। স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি আগে স্ট্যাটিস্টিক্স করে দিয়েছি, খুব সোজা। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তখন জিজ্ঞেস করিস। তো ফিডব্যাকটা দিয়ে দিও ভাই। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য লাইভ ক্লাসেস, মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ। চলো, ওকে, গুড নাইট, সুইট ড্রিমস, টেক কেয়ার, ভালো করে পড়াশোনা করো।